আমি সেই হারে ক্লাস নিচ্ছি মানে আমি মানে তো মাঝে লিংকটিং দিচ্ছেন এটা দেখলাম, মানে ফেসবুকে পোস্ট। আমি গতকালকেই আমি ক্লাস নিয়েছি। গতকালকে আমি সারাদিনে শুকর আলহামদুলিল্লাহ 4-5টি ক্লাস নিয়েছি, বেশ অ্যাডমিশনের 2টি, একাডেমিকের 2-3টি। এর আগের 2 দিন, এর মধ্যে একদিন তোমাদেরই ক্লাস ছিল, পাক্কা 2টা দিন 48টা ঘন্টা একটা সিঙ্গেল ক্লাস নেই নাই আমার। বাদ দাও, বাদ দাও। আপনার ভয়েস রেকর্ডিং শুনেই বোঝা যাচ্ছিল আপনার মন মেজাজ ভালো ছিল না। আমার মন মেজাজ বহু বছর ধরেই ভালো নাই, আসলে সব বলে লাভ নাই। আসলে আমরা ফিজিক্স পড়ি, আমরা তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করি, ভালোই লাগতেছে না। স্যার এইচএসসি নিউজ দেখছেন তো হয়তো? হ্যাঁ, এইচএসসি নিউজ দেখছি, কিন্তু এখানে আসলে এখন তো অনেক কথা হচ্ছে। আজকেই হাইকোর্টে রিট হয়েছে, এবং হাইকোর্টে রিট হওয়ার পরে মানে একটা জিনিস বলি, সেটা এরকম গণহারে সবার হয় নাই, কিন্তু যদি কখনো এরকম হয়, ধরো আল্লাহ না করুক তুমি বোর্ড পরীক্ষা দিছো, তো ধরো 100টা খাতার একটা বান্ডেল আল্লাহ না করুক হারাই গেছে, কোনো একটা সাবজেক্টের, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, 100 জন মানুষের খাতা হারাই গেছে, এদের রেজাল্টও দিতে হবে। এদের রেজাল্ট কিভাবে দেয় জানো? এটা আইডিয়া আছে? জি স্যার, আমি জানি। কিভাবে? আমি জানি না স্যার ওই যে টেস্ট পরীক্ষার যে রেজাল্ট থাকে স্যার ওখান থেকে করে, টেস্টের রেজাল্ট দেখে বসিয়ে দেয়। তো আজকে হাইকোর্টে 2টো রিট হয়েছে বলে শুনেছি, আমি একদমই জিনিসটা ফলো করি নাই, ব্যত্যয় হচ্ছে না আমার। আমি আসলে এইচএসসি পরীক্ষাটি নেওয়ার 100 ভাগ পক্ষপাতী। এইচএসসি পরীক্ষা তো হইতেই হবে ভাই, সেটা 13টা সাবজেক্ট না হইলেও 7টা সাবজেক্ট হইতে হবে, 7টা সাবজেক্ট না হইলে 3টা বা 4টা সাবজেক্ট হইতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, মানে ডিপার্টমেন্টাল, সায়েন্স, আর্টস, কমার্সের ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো হবে, বাংলা, ইংলিশ, আইসিটি বা কোনোই পরীক্ষা হবে না এসএসসির উপর। আরে ধুর, এসএসসিতে মানে তোরা তো এখন কলেজে সেকেন্ড ইয়ারে উঠে গেছিস, কি পড়ছিস? এইচএসসি, এসএসসি স্কুলে থাকতে, 9-10-এ থাকতে কি পড়ছিস? কি লেখা আছে 9-10-এর বইতে? 9-10-এর বইতে একজন মানুষ এ প্লাস পেয়েছে বলে সেই ইন্টারের বইতে এ প্লাস পাবে? ও বাবা, বহুত খাটুনি আছে, বহুত খাটুনি। আকাশ পাতাল তফাৎ স্যার, 9-10-এ কিছুই ছিল না, এখন যা আছে বহুত খাটুনি আছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না ভাই। স্যার একটা স্টুডেন্ট তো শুনলাম মামলা করছে। ওই তো মামলা মানে হাইকোর্টে রিট করছে আর কি। জি স্যার, হাইকোর্টে রিট করছে। স্যার ওটা ঠিকই আছে, ও বলতেছে যে স্যার টেস্টের রেজাল্ট দিয়ে তারপর করতে, কারণ আসলে স্যার জেএসসি তারপরে এসএসসি স্যার এটা কি হইলো নাকি? স্যার তো ঠিক না, এটা তো কেমন হয়ে গেল? এখন এখানে আমার আবার শুধু মানে এটা অ্যাক্সিডেন্টাল কেসে টেস্টের রেজাল্ট দিয়ে দেওয়া যায়, অ্যাক্সিডেন্টাল কেসে। এখন ভাই তুই যদি টেস্টের রেজাল্ট দিয়ে বোর্ড পরীক্ষার রেজাল্ট দেস, ও ভাই এই বছর এনডিসি থেকে বুয়েটে হয়তো 200 চান্স পাবে কিনা সন্দেহ আছে। এনডিসির পোলাপানের টেস্টের রেজাল্ট জানিস? মানে ওদের তো টেস্টে আমার মানে আমি শিওর না, ভুল যদি না হয় সম্ভবত, বা এনডিসি বা কোনো বেশ কিছু কলেজে এনডিসিতে রেজাল্ট দেয় হচ্ছে পাস ফেল, ইয়েস অর নো, টেস্টে অ্যালাউ হইছো বা হও নাই। গ্রেড মেড আমার টেস্টের রেজাল্ট জানিস নাকি? 4 পয়েন্ট সামথিং, কত জানি 4.2 4.3। ভাই ভাই টেস্ট পরীক্ষা দিছি, পাস করছি। আমারও তো সেম অবস্থা ছিল এসএসসির আগে। এসএসসির কথা বলছি না, এইচএসসির কথা বলছি। স্যার বুঝছি তো স্যার, টেস্ট পরীক্ষার রেজাল্ট অত ভালো হয় না, এটা সবারই থাকে এরকম, ফুট করে পুরো বই পরীক্ষা দেওয়া তার চারটিখানি কথা না। সো এটা আসলে কোনোভাবেই জাস্টিফাই না। আমি যেটা বলছি যে 2020 সালের ব্যাচের এইচএসসি পরীক্ষাটি কি হবে বা রেজাল্ট কি হবে সেটা এখনো আমরা জানি না, কিন্তু আমরা একদম মনের মধ্যে উইদাউট এনি কনফিউশন আমরা ধরেই নিছি, আমরা বিশ্বাস করে ফেলছি, এবং এটাই আমাদের একমাত্র জিনিস মনে রাখতে হবে যে আগামী বছর এপ্রিলে আমরা এইচএসসি পরীক্ষাটি দিব, একদম ইনশাল্লাহ। হইলে পরীক্ষা দিব আর কি, না হইলে আর কি একা একা গিয়ে আমি পরীক্ষা দিব না। যদি পরীক্ষাটি হয়, মানে এই জিনিসটা যদি তোমার মাইন্ডসেটে থাকে যে হ্যাঁ এপ্রিলেই এইচএসসি পরীক্ষা, এবং সেটিকে মাথায় রেখে যদি তুমি পড়ালেখা করো, সামনে 5.5 মাসটি সময় আছে, 5.5 মাসের বেশি, ঠিক আছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? এই 5টি মাস আমাদের সময় আছে। তো এই 5টি মাস আমরা মানে শুধু আমরা এখানে 6-7 জন না, আমরা মানে হচ্ছে আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ, এইচএসসি পরীক্ষার্থী, স্টুডেন্ট, যে কেউ, ঠিক আছে, যে কেউ আসলে এইচএসসি পরীক্ষাটি দিতে চায় বা এইচএসসি ক্যান্ডিডেট, সে হচ্ছে 2021 এর স্টুডেন্ট যদি সে হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই সাথে অক্টোবরের আছে হচ্ছে হাফ,
টার্গেট কি আমাদের? টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সবকিছু শেষ করব, সবকিছু একবার করে পড়া শেষ করব। হ্যাঁ আমি জানি ভৌত আলোক বিজ্ঞানে অপবর্তন আছে, সমবর্তন আছে, অপবর্তনের সূত্রগুলোও জানি। সৃজনশীল হয়তো এখন মিলবে বা মিলবে না। গাঠনিক ধর্মে কি কি আছে, ওই প্রবাহী পদার্থ, স্থিতিস্থাপক গুণাঙ্ক সবই পারি। ওই দুই একবার দেখলেই অঙ্কগুলো পারবো। তো ডিসেম্বরের মধ্যে মানে সচরাচর তো আসলে ডিসেম্বরের ভিতরে হচ্ছে টেস্ট পরীক্ষাটি হয়ে যায়। তোমাদের কলেজে আমি জানি না তোমাদের কলেজে প্রি টেস্ট বা টেস্টের কোনো কথাবার্তা বলেছে কিনা, বা বলবেই নিশ্চয়ই সামনে স্যাররা। ঠিক আছে, তো টার্গেটটি হচ্ছে আমরা নভেম্বরের মধ্যে হবে কিনা জানি না, এটা আসলে দেখতে হবে যে আমাদের কি ভলিউমের জিনিসপত্র ইনকমপ্লিট আছে। তো ওই ভলিউমটি দেখে তারপরে আমরা ডিসিশন নিব বা আমরা ঝাঁপ দিব আর কি। আমরা বেশ সিরিয়াসলি পড়বো। আমাদের কথাই ওইটা যে আমাদের এইচএসসি পরীক্ষা 2021 সালের এপ্রিল মাসে। স্যার সবই তো বুঝলাম, কিন্তু কথা হইতেছে যে অন্যান্য কলেজগুলো যেমন সিরিয়াসলি সবকিছু করতেছে, পরীক্ষা নিতেছে, ক্লাস নিতেছে, সবকিছু হইতেছে, অন্যান্য কোনো কলেজে কিছু পেমেন্ট নাই, কিন্তু আমাদের কলেজে দেখলাম জাস্ট হচ্ছে ওই ব্যাচের টাকা দিয়ে করতে হয়, মানে টিচারদের সাথে আমাদের কোনো ইন্টারাকশনই হইতেছে না। আর এক্সামের কথা তো বাদই দিলাম, কিছুই হইতেছে না। তো এটা নিয়ে মানে খুবই উইয়ার্ড লাগতেছে যে মানে হলি কোর্সের মতো একটা কলেজ কিছুই করতেছে না। আর আরো অনেক উল্টাপাল্টা কাজ তারা করতেছে, আমি বলতেছি না যেগুলো অন্য কলেজ করতেছে না, এনডিসি জোসেফ তো করতেছেই না, কিন্তু মানে বুঝতেছি না কাহিনী যে কি হইতেছে। ওকে, গুড, ভেরি গুড, শুকর আলহামদুলিল্লাহ। তো তোমরা আসলে অনেক সৌভাগ্যবান মানুষ যে তোমরা আসলে ঢাকা শহরে থাকো এবং ঢাকা শহরের খুবই প্রমিনেন্ট একটা কলেজ বা প্রতিষ্ঠানে তোমরা পড়ছো বা এখনো আছো। বাংলাদেশের 80 to 90% স্কুল কলেজেই কিছুই পড়ালেখা হইতেছে না, ওরাও এইচএসসি পরীক্ষা দিবে তোমার সাথে। আর অবশ্যই এনডিসি, সেন্ট জোসেফ, হলিক্রস, আমি তো আসলে মানে এই তিনটা কলেজের নাম আমি একসাথেই বলি। মানে ঢাকার ভিতরে ও বগুড়া গেলে বগুড়া আজিজুল হক কলেজ, বা চিটাগাঙে গেলে চিটাগাং কলেজ, ঠিক আছে, এরকম কিছু এলাকা ভিত্তিক কিছু ভালো ভালো কলেজ আছে, ও একটা দুইটা, রংপুর ক্যান্ট পাবলিক, এরকম একটা দুইটা কিছু থাকে, বা আরো আছে, সব কিছু নাম তো আমার মনেও নাই। বাট তোমার কলেজে কি ক্লাস হচ্ছে কি ক্লাস হচ্ছে না বাপু, সেটা তো অবশ্যই আমি জানি না। বাট আমি এইটুকু বুঝি, তুমি যদি পড়তে চাও, তোমার পড়তে চাইলে তোমার অসুবিধা তো না, তুমি পড়ো। তুমি সেটা, আমি তোমাকে বলছি, এটা সবাই সবাই পড়তেছে মোটামুটি। মানে এখানে তুমি আমি ছাড়া বাকি যে 5-6 জন আছে, আমরা সবাই মানে ওরা পড়তেছে। তুমিও পড়ালেখা করো, কলেজে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, কোন স্যার কি করছে, এবং এই জিনিসগুলো নিয়ে বেশি ভাইবো না যে শালার ওই কলেজে তো এই সাপোর্টটা দিল, আমাদের তো এই সাপোর্টটা দিল না। ঠিক আছে, দেয় নাই, এই সাপোর্টটি অন্য কোনো খান থেকে তোমার পাওয়ার অপশন আছে, অবশ্যই আছে। সেটা তুমি চারপাশে দেখো, ডানে বামে দেখো, তুমি ওই সাপোর্টটি পাবে। তোমার যেটা করা দরকার তুমি সেটা করো। এবং আমি পার্সোনালি তোমাকে বলছি, আমি তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো হেল্প লাগলে, আমি নিজে তো অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কেমিস্ট্রি তো আমি পড়াইতে পারবো না, বাট পড়তে পারবা তুমি, কোনো সমস্যা নাই। কোন স্যার কি পড়াচ্ছে, কলেজে কি হয়েছে না হয়েছে, ধরো কলেজে যদি এখন আসলে ক্লাস না হয়, তাইলে তো আসলে তোমাদের কলেজে কতজন স্টুডেন্ট আমি জানি না, 800 750 স্টুডেন্ট, সবার জন্যই তো হচ্ছে না। এখন স্যাররা বৈষয়িকভাবে পড়াচ্ছে, ওনারা প্রাইভেট পড়াচ্ছে, বা এটা তো আসলে একান্ত ওনাদের বিষয়, বা আসলে আমার কিছু বলার নাই, বা আসলে এখানে তো আসলে আমার বা তোর আসলে কিছু বলার নাই, কিছু করার নাই। আমাদের আসলে কি করার আছে, আমরা আসলে পড়বো, আমরা আসলে প্রিপারেশন নিব, আমাদেরকে পড়তে হবে। এবং নওরিন বাবু, আমি তোমাকে স্পেশালি বলছি, তুমি, আই এম সরি, তুমি মাঝে খুব কঠিন একটা সময় পার করেছো, এবং এখনো তুমি সেই সময়টার ভিতরে দিয়ে আছো। তোমার অনেক গ্যাপ পড়ে গেছে বাবু, তোমার গ্যাপ পড়ছে। এই গ্যাপটা কাটায় ওঠার জন্য প্রভা বা রিশা এখন যে স্পিডে পড়তেছে, তোমাকে তার চাইতে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ স্পিডে পড়তে হবেই, হবেই ভাই। এইচএসসি পরীক্ষা যদি হয়, মানে হবে ইনশাল্লাহ, এইচএসসি পরীক্ষা হইলে ভাই তোকে তো এ প্লাস পাইতেই হবে, এ প্লাস তো পাইতেই হবে, নাহলে কি করবি? নাহলে তো কাজের বুয়ার চাকরিও কেউ দিবে না, এ প্লাস এখন এত বেশি সস্তা। ঠিক আছে, তো ওটা তো অ্যাচিভ করতেই হবে, করতেই হবে। এবং এটা খুব সহজ সহজ সহজ, খুবই সহজে অ্যাচিভেবল একটা জিনিস। সামনে যেই তোমার 5.5 মাস সময় আছে, যে 5.5 months সময় আছে, এই 5 মাস 5.5 মাস তুমি যদি মেহনত, লগন, ইমানদারি নিয়ে পড়ালেখা করো, চেষ্টা করো, ও এ প্লাস তোমার বাসায় এসে দাঁড়ায় থাকবে। ও এমন কিছু না, ও এমন কিছু না, ঠিক আছে? আচ্ছা, নরিন স্যার, একটা কথা বলি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ।
হ্যাঁ, আর আমি জানতে পারছি যতটুকু ওইটাই বলতেছি। আমাদের মনে হয় লাইভ ক্লাস নেওয়া শুরু করবে এই মাসের মাঝখান থেকে বা শেষ থেকে। ওকে ওকে। তখন কলেজ ড্রেস পরে সামনে বসে ভিডিও অন করে ক্লাস করতে হবে, এই আর কি। ছাত্রামিও কি কলেজ ড্রেস পরে সামনে বসে ভিডিও অন করে, এগুলা ফাইজলামি, এগুলাকে ফাজলামি বলে। আরে ভাই, যেই দেশে ইন্টারনেট ব্যবস্থার কারণে ধর আমি লিখছি ক, এই ক তুই দেখতেছিস মনে কর 1-2 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে বাফারিং হয়ে হয়ে কোথাও কোথাও। এখন এটার আবার ভিডিও, আবার 20-50-100 জন মানুষ। আর স্যারের কাজ আমি নাই ঠিক তো। জানি না, 150 জন কিন্তু ওই একটা যে ক্লাসে। ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে তো সামনেই, ওই ফার্স্ট ইয়ারের ক্লাস তো ওরিয়েন্টেশন বিভিন্ন দেখা, মুখ দেখা তো, টিচারদের মুখ না দেখলে তো অবশ্যই তারা ক্লাসে কিছু বুঝবে না ফার্স্ট টাইম। এই জন্য মেইনলি মানে শুরু করতেছে তারা। ভাই টিচারদের ওরিয়েন্টেশন চেহারা তো দেখতেই হবে রে ভাই। টিচারদের চেহারা তো মানে আমি যদি আসলে আমার ভিডিওটি মানে অফ করে ক্লাস নেই, এই অবস্থায় যদি আমি তোকে পড়াই, তখন তো আসলে আমি লেস কনফিডেন্ট হয়ে যাই। আমার কাছে মনে হয় যেন আমি ডিটাচড হয়ে গেছি। আমি তো দেখতেছি না প্রভার চেহারা বা রিশার চেহারা, তো আমি দেখতেছি না, কিন্তু আমার চেহারাটাই দেখা গেলেই তো আমার মনে হয় যে না, কিছুটা তো কমিউনিকেটিভ হচ্ছে। এই যে চক্ষু মুক্ষু দেখা, গালের এক্সপ্রেশন দেখা তো ও বুঝবে যে আসলে এটা আসলে এরকম। মানে টিচারের চেহারা তো দেখাটা ম্যান্ডেটরি, টিচারের চেহারা তো দেখতেই হবে, কিন্তু স্টুডেন্টের চেহারা স্যার, দেখে। হ্যাঁ স্যার। কলেজ করতেছে আরেক পাগলামি, এই পাগলামি কেউ করে নাই পুরা বাংলাদেশের মধ্যে। কলেজে নবীনবরণ 2 দিন, তাও আবার, এবং এটা হাইলি মানে ই করে রাখছে তারা। ভালো করুক, ওনাদের মনে হয়েছে করুক। আর এই 1000-1300-1200 স্টুডেন্ট নিয়ে বলে তারা এই হল রুমে না ওরিয়েন্টেশন না, করবে, এটা 2 দিন হবে, পসিবল? 2 দিন হবে, একদিন সায়েন্সের, একদিন হিউম্যানিটিজ, বিজনেসের। আবার বলে কিন্তু দিছে যে এখন তুই জানিস যে এখন সব অনলাইনে হবে, বাদ দিয়ে দিছে। ও হবে না, ওসব পাগল। কলেজের, হ্যাঁ, কলেজেরটা এখন সব না না, অনলাইনে হবে। আরে না, হোলি ক্রসের ভাই, আমি ক্লাবে আছি, আমি জানি। আমাকে আজকে নন্দিতা মিস নিজে বলছে, মিসরা অবশ্যই প্রতিদিন যাচ্ছে, টিচাররা তারা তো আপডেট বলবে, নিউজ। টিচাররা তো বলবে। আর ক্লাবের মেয়েরাও যে এখানে গিয়ে সব সাজাইতেছে, ওইটাও আমি দেখতেছি। দেখো বাবু, প্রতিটি মানুষকে তার কাজ করতে হবে। আমি গতকালকে 5টি ক্লাস নিয়েছি রীতিমতো জানের উপর দিয়ে, আমার দিলে চাইতেছে না ক্লাস নিতে। আমি কালকে সারাদিনে শুক্র আলহামদুলিল্লাহ আমার বিধ্বস্ত ছিল মন মেজাজ শরীর। আমি একটা লম্বা সময় হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, আমার 2 ফ্রেন্ডের ছোট ভাইয়ের হাত মাত ভাঙছে, পুলিশের লাঠিচার্জ খাইছে, মেলা গ্যাঞ্জাম হয়েছে, টুকটাক তোরা নিউজে দেখছিস। আমার কালকে আসলে আমার প্রত্যয় হচ্ছে না আমি কালকে ক্লাস নিব, কিন্তু কালকের দিনটি এমন, গতকালকে ছিল বুধবার, আমি সোমবারে কোনো ক্লাস নেই নাই। সোমবারের সকল ব্যাচের পোলাপান বা আরো 2-1টি জায়গার মানুষজন সবাই বসে আছে, ভাই আজকে ক্লাসটি নিবে। আমি ক্লাসটা নিছি, এবং ক্লাসটা নেওয়ার সময় আমি আসলে নিজেকে এটাই বলছি যে আসলে এটাই আমার কাজ, এখন আসলে আমার এটাই করতে হবে। যেহেতু আসলে আমি এখন গোলা বারুদ নিয়ে রাস্তায় নেমে যাইতে পারতেছি না, ঠিক আছে, বিপ্লবটি আমি আসলে করে ফেলতে পারছি না, তো আমাকে আসলে এখন পড়াতে হবে। তো যার আসলে সাজাইতে মন চাচ্ছে সে সাজাক, যার আসলে নবীনবরণ নিতে বা দিতে ইচ্ছা করছে তিনি দিক বা নিক। তোরও যদি সেটাতে পার্টিসিপেট করার কিছু থাকে তুই যাইতে পারিস, কোনো সমস্যা নেই। পাবলিক গ্যাদারিং আসলে অনেক হচ্ছে বাংলাদেশে, বললাম না। গাউসিয়ায় যাও না তুমি, কালকে দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত একসময় আসো গাউসিয়ায়, নিউ মার্কেটে চা খাওয়াবো, শুক্রবার আছি, ফ্রি আছি, লাঞ্চই করাবো, দুপুরবেলা আসো। ও ভাই, শুক্রবার দাঁড়াইতে পারবি না তুই, নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাসের অভাব হবে, এত মানুষ। তো আসলে 600 মানুষ গেলে কি হবে না হবে আমি জানি। আর বেশি কনসাস গার্জিয়ান যারা আছেন তারা হয়তো তাদের সন্তানদের পাঠাবেনও না, সেটাও হতে পারে। বিস্মা, এতক্ষণ তুমি কই ছিলে বিস্মা? স্যার অনেক প্রবলেম হচ্ছিল, আমি অলওয়েজ ল্যাপটপ দিয়ে ক্লাস করি, আজকে লাস্ট মুহূর্তে ল্যাপটপ অন হচ্ছিল না, এই জন্য জয়েন করতে পারতেছিলাম না। দেন মোবাইলে জুম অ্যাপ ডাউনলোড করা নাই, এতক্ষণ জুম অ্যাপ ডাউনলোড হলো, তারপর জয়েন করলাম। আচ্ছা, একটা জিনিস, থ্যাংক ইউ, অনেক কষ্ট করে জয়েন করেছিস, এটা আমারও মাঝে মধ্যে হয়। সেটা হচ্ছে মোবাইলে জুম অ্যাপ তো নামাই নিছিস, জুম অ্যাপ না নামাইলেও তুই মোবাইল থেকে ক্লাসটি করতে পারবি, সমস্যা নাই। যাই হোক, সমস্যা নাই, জাস্ট লিংকে ক্লিক করলে ওপেন উইথ ব্রাউজারে ঢুকে যাবে। আচ্ছা, তাহলে একদম আনটাচড চ্যাপ্টার আমাদের কি আছে? ঠিক আছে, একদম যেই চ্যাপ্টার গুলো আমরা পড়ি নাই, মানে আমরা মানে আমি তুমি পড়ি নাই, কলেজে কি পড়াইছে না পড়াইছে সেটা জানতে চাচ্ছি না, একদম আনপড়া চ্যাপ্টার গুলো কি কি আছে
সেগুলো একটু সুন্দর করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এই চ্যাপ্টার গুলো আমাদের কমপ্লিটলি বাকি রয়েছে, এই চ্যাপ্টার গুলোর একটি লিস্ট আমাকে সুন্দর মেসেঞ্জারে দিয়ে দিবে। তো বেশিরভাগ মানুষই আসলে হলি ক্রস, তো এখানে একটি লিস্ট হয়ে যাচ্ছে। আর প্রাপ্তি তুমি কি আছো? জি ভাইয়া আছি। আচ্ছা, তো প্রাপ্তি তুমি হারমান মেইনার বানান আমি লিখতে পারবো না, 4-5 জায়গায় ভুল হবে। তো হারমান মেইনার, তুমি তোমার ব্যক্তিগত কি কি চ্যাপ্টার সম্পূর্ণ বাকি রয়েছে যেগুলো তুমি আসলে পড়া হয় নাই, একদম নতুন চ্যাপ্টার, আমি বারবার বলছি একদম নতুন চ্যাপ্টার। স্বাভাবিক কিছু চ্যাপ্টার ভাই ফার্স্ট ইয়ারের শুরুর দিকে পড়ছি, ওগুলা মনে নাই, ওগুলা মনে হবে, ওগুলো সবই আমরা রিভিশন দিব ভাই, ওগুলো আমরা সবই পড়বো, সবই রিভিশন দিব, বাট একদম নতুন চ্যাপ্টার গুলো আগে আমি সবার সবকিছু জেনে নিতে চাই। তো সেগুলো আসলে একটু স্পিডেই পড়ে গিয়ে শেষ করতে চাই আর। তো এই লিস্টটা আমাকে দিও, এটাই হচ্ছে কথা। আর অন্য কোনো কিছুই ভাইবো না। 2020 সালের পরীক্ষার্থীদের কি হইলো, ওরা অত পাস পাইলো না, অত গোল্ডেন এ প্লাস পাইলো, মানে সারাদিন আসলে এই কথা তোরা কেউ বলিস নাই, ভালো লাগছে, থ্যাংক ইউ। মানে কি কি যে মানুষজন বলে, আমরা তো মানে তোর ব্যাচমেট অন্যান্য কলেজ টলেজে পড়ে, আমার স্টুডেন্ট আমার কাছে অনেকদিন ধরে পড়তেছে, আমি পছন্দও করি, ভালোবাসি। ও আমাকে কইলো, স্যার আমরা তো বঞ্চিত হয়েছি। বললাম কিভাবে, তুই কেমনে বঞ্চিত হইলি? আমাদের তো কিছুই হবে না, আমরা তো 6 মাস লস দিলাম। ওরে গালি কাকে বলে, ঠিক আছে, ছেলে মেয়ে নির্বিশেষে অশ্রাব্য গালিগালাজ, অতটাও অশ্রাব্য না, বাট গালিগালাজ। 6 মাস তো লস হবে কেন, তুই তো বাসাতেই ছিলি, পড়াস নাই কেন? এগুলা গান গেয়ে লাভ নাই, ঠিক আছে। তো আমরা ট্র্যাকে আসি, আমরা খুব ভালো রকম ট্র্যাকে আসি, সেটা কলেজেও ট্র্যাকে আসবে। অবশ্যই তোমাদের কলেজটি কোনো মফস্বল বা যে কোনো বাংলাদেশের 95% কলেজের চাইতে তুমি একটি বেটার কলেজে পড়ো, বা 95% কলেজের চাইতে তুমি একটি বেটার কলেজে পড়ো, সেটা এমবিএস, টিচিং স্টাফ সবকিছু মিলিয়ে। তো এর নিয়ে তারা নিও, ও হবে, যা হবে দিবে, ঠিক আছে। তুমি নিজে পড়ো ভাই, সবাইকেই বলতেছি তুমি নিজে পড়ো, পৃথিবী এরকমই ভাই, নিজেরটা দিন শেষে নিজেকেই বুঝতে হয়, ঠিক আছে। তুমি নিজেরটা নিজে পড়ো, তোমার কোন জায়গায় কি গ্যাপ আছে, প্রতিটা সাবজেক্ট টিচারের সাথে তুমি কথা বলো, সেই গ্যাপ গুলো পূরণ করো। আর আমার করার মতো যে কোনো কিছু থাকলে তুমি আমাকে বইলো, যদিও এখন রিশা আমাকে বলতে পারে একটা কেমিস্ট্রি টিচার দেবে। রিশা তুই কি আসিস? জি ভাই, আমি তো বললাম। কিন্তু আমি না এরকম মানে এখনো পাই নাই, যারাই আছে সবাই আসলে ধর মানে টিউশনি করাচ্ছে বা এরকম ব্যাচ করে পড়াচ্ছে, ওরকম কেউ নাই। এবং আরো একটি সত্যি কথা হচ্ছে আসলে ধর মানে তোর সাথে যদি আমার এমনি দেখা হইতো, তুই আমাকে ফোন দিছিস যে ভাই আপনারা তো এমনিতেই চিনি, আমার একটা কেমিস্ট্রি টিচার লাগবে, এরকম আমাকে অনেক মানুষ ফোন দেয় যে বাবা একটু ম্যাথ পড়াতে হবে। বললাম না, ম্যাথ তো পড়াই না, আমি আপনাকে টিচার দিচ্ছি। তো ওরকম অপরিচিত মানুষ হইলে হয়তো আমি তোকে 2-1 জায়গায় রেফার করে দিতে পারতাম, কিন্তু সেটি আসলে এখন করা যাচ্ছে না, ঠিক আছে। সো কেমিস্ট্রি টিচার ব্যাপারটা আমার মনে আছে। আচ্ছা তুমি কি খুঁজে থাকলে আমিও নিজের মতো পড়তে থাকি, তারপরে মানে হ্যাঁ গুড ভেরি গুড। তারপর পড়লাম আচ্ছা না। একটু ছোট একটা কথা বলি, ফার্মগেট কেন্দ্রিক একজন টিচার আছে, তার নাম হচ্ছে মেহেদি স্যার, কেমিস্ট্রি পড়ায়। নাম শুনেছো কিনা বা জানো কিনা আমি জানি না, কেমন পড়ায়, ডু ইউ নো? মেহেদি স্যার বা মেহেদি ভাই, মেহেদি স্যার বোধহয়, উনি কনকর্ড টাওয়ারেই পড়াতো। এবং হ্যাঁ, ক্লাস করেছো কেউ? আচ্ছা, মানে ওই মেহেদির, আচ্ছা ওই মেহেদিকেই ফোন দিব করে, ওর ফোন নাম্বারটিও আমার কাছে নেই, চাইলেই জোগাড় করা যাবে। ও হচ্ছে এরকম ব্যাচে পড়ায়। আর হচ্ছে প্রভারা চিনে, প্রভা আমাদেরই ভাই বন্ধু বলে আরেকজন আছে, আলামিনও চিনে, গিয়াস নাম, গিয়াস, ঢাকা ভার্সিটির ছিল। ও বেসিক্যালি ফার্মাসিতে পড়ছে, ও খুবই ভালো কেমিস্ট্রি টিচার, অনেক বছর ধরে পড়াচ্ছে। ও সম্ভবত ব্যাচ পড়াচ্ছে। তো গিয়াসের কাছে তোদেরকে ফরওয়ার্ড করতে পারি, গিয়াসের কাছে 1-2 ক্লাস আগে করে দেয়। হ্যাঁ সেটাই, মেহেদি টেহেদি মানে বাদ দাও, আগে গিয়াস ভাইয়ের সাথে ক্লাস করো, ক্লাসটি শেষ হলেই গিয়াস ভাইয়ের নাম্বারটি পাঠিয়ে দিচ্ছি, গিয়াস ভাইকে ফোন দিবে, রিশাই ফোন দিতে পারো বা আম্মুকে দিও ফোন দিও, যাকে ইচ্ছা তাকে দিয়ে ফোন দিও, গিয়াসের সাথে কথা বলে যে ভাই জিমি ভাইয়ের কাছে পড়ি, আলামিন ভাইয়ের কাছে পড়ি, ও বলবে যে ঠিক আছে আসো ক্লাস করো, ও এত কথা বলবেই না, ঠিক আছে। গিয়াসের নাম্বারটি নিয়ে নিও, যদি ক্লাস শেষে ভুলেও যায়। কি দুনিয়াদারি খুঁজে বেড়াচ্ছি বুঝলাম না। আচ্ছা
ঠিক আছে। সো চ্যাপ্টার গুলোর নামটি আমাকে পাঠিয়ে দিও লিস্ট করে, রাতের মধ্যে কালকের মধ্যে যে কোনো একটি সময় সুন্দর মতো ঠিকঠাক মতো দেখে বিস্মা প্রভা কথাবার্তা বলে লিস্টটি পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে, আসেন আমরা একটু আজকে পড়ালেখা শুরু করে দেখি কি অবস্থা দেশের সেমিকন্ডাক্টর। প্রভা বিস্মা। জি স্যার আছি, বলেন। না, বলতাম যে বই দেখে আমাকে কিছু জিনিসপত্র বল, তারপর ভাবলাম যে না কষ্ট হয়ে যাবে, বইটি নিয়ে আসবো আমি। আচ্ছা হ্যাঁ স্যার, বই হ্যাঁ কি থাক আমার বই যে ওই রুমেই আছে, মানে সচরাচর তো ওই ঘরে বসি, ওইটা অ্যাকচুয়ালি মানে আমার ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলিস না কেন, আর এটা অ্যাকচুয়ালি আমার বেডরুমে খাটের উপরে বসে আছি। আচ্ছা আসি, আমরা গতদিন হচ্ছে ব্যান্ড থিওরি পড়ছি। আমরা দুই ধরনের ব্যান্ডের কথা পড়ছি, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, একটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড। যোজ্যতা ব্যান্ডটা থাকে হচ্ছে নিচে, যোজনীয় স্তরের যতগুলো ইলেকট্রন আছে তারা যে পরিমাণ শক্তি জেনারেট করে সেটাকে আমরা বলি যোজ্যতা ব্যান্ডের শক্তি। আর পরিবহন ব্যান্ডটি কোথায় থাকে? পরিবহন ব্যান্ডটি থাকে হচ্ছে একটু উপরে। যোজ্যতা ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কখনো কখনো সামান্য পরিমাণ শক্তি সঞ্চয় করে একটু লাফিয়ে উপরে চলে যেতে পারে, তো তখন তারা মুক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ সহজ বাংলা কথায় তারা পরিবাহিত হতে পারে। দ্যাটস ওয়াই ওই ব্যান্ডটিকে আমরা কি বলি? ওই ব্যান্ডটিকে আমরা বলি হচ্ছে পরিবহন ব্যান্ড, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যোজ্যতা ব্যান্ড আর পরিবহন ব্যান্ড নিয়ে ছোটখাটো কিছু কথাবার্তা বলবো তিন ধরনের জিনিসের জন্য। তিন ধরনের জিনিস কি তোমরা জানো? পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা আসি কার জন্য? ফার্স্টে আমরা আসি হচ্ছে অপরিবাহীর জন্য। অপরিবাহী, এদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এ কখনোই হচ্ছে কি করবে না, কখনোই হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করবে না বা তড়িৎ আদান প্রদান করবে না। আচ্ছা, নওরিন জি স্যার। তুমি গতদিন ক্লাস করো নাই বোধ হয়? গতদিন মানে মঙ্গলবার তো আমি পড়াইতে পারি না নাই। আমি পড়ছি স্যার, ব্যান্ড থিওরি পড়ছি। ঠিক আছে, তুমি দয়া করে প্লিজ ভাই কোনো ক্লাসটি মিস দিস না, প্লিজ প্লিজ। আর বাকিটা আমরা ইনবক্সে কথা বলবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মনে করি পরিবহন ব্যান্ড। কোনটা? পরিবহন ব্যান্ডটি মনে রাখো, পরিবহন ব্যান্ডটি সবসময় থাকবে হচ্ছে উপরে, কারণ এটা বাইরের দিকে, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। আর এইটা কি? এইটা হচ্ছে যোজন ব্যান্ড বলে, বা যোজ্যতা ব্যান্ডও বলতে পারো, যোজন ব্যান্ড বা যোজ্যতা ব্যান্ড যেটাই বলো না কেন, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, একটা গ্যাপ থাকে। তো এই গ্যাপের একটা শক্তি স্তরের পার্থক্য আছে। ওই যে আমরা বলছি যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, বা মানে এনার্জি তো লাগবে, লাফ দেওয়ার জন্য তো এনার্জি লাগবে। তুইও যখন লাফ দিস খেয়াল করিস পাটা একটু ভাঁজ করেই লাফ দিস, কেন? যাতে স্প্রিং এর মতো একটা এনার্জি গেদার করে এরপরে আমি লাফ দিচ্ছি। আচ্ছা, এই যে পরিবহন ব্যান্ড আছে এবং এই যে যোজ্যতা ব্যান্ড আছে, এই দুটো ব্যান্ডের মধ্যে একটি শক্তি স্তরের পার্থক্য আছে। এবং এই যে মাঝখানের ফাঁকা জায়গা আছে, মাঝখান জায়গাটা ফাঁকা, এই জায়গাটাকে অনেক কিছু নামে ডাকতে পারে। এইটাকে নিষিদ্ধ শক্তি স্তর বা নিষিদ্ধ শক্তির অঞ্চল। মানে নিষিদ্ধ মানে আসলে তেমন কিছুই না, ওখানে কোনো ইলেকট্রন থাকবে না, মাঝখানের জায়গাটা ফাঁকা, ওইটাই আর কি। তো নিষিদ্ধ শক্তি স্তর বা নিষিদ্ধ শক্তি অঞ্চল, এরকম কথাবার্তা আছে, বই থেকে একটু দেখো তোমরা। আর আরেকটি ইনফরমেশন একটু চেক করতে হবে, কারণ আমি মোটামুটি শিওর এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের কার জন্য কথা বলছি আমরা কথা বলছি অপরিবাহীর জন্য। তো এই যে যোজন ব্যান্ড আছে এবং পরিবহন ব্যান্ড আছে, এদের শক্তি স্তরের পার্থক্য, এই দুটো ব্যান্ডের শক্তি স্তরের পার্থক্য ডেল অফ ই। একটু ডিজিটটা চেক করো সবাই, যার সামনে বই আছে। 6 ইলেকট্রন ভোল্টের আশেপাশে, 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, 5 বা 6 ইলেকট্রন ভোল্ট। 6 থেকে স্যার 15। 6 ইলেকট্রন ভোল্ট, 6 থেকে 15। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো এক্সাক্ট ভ্যালুটাই পেয়ে গেলাম। ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। ইভি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। তোমরা কি ইলেকট্রন ভোল্ট এককটির সাথে পরিচিত? ইলেকট্রন ভোল্ট মানে অবশ্যই বোঝা যাচ্ছে ডেল ই, বলছি তো শক্তি স্তরের পার্থক্য। সো ইলেকট্রন ভোল্ট হচ্ছে কার একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট থেকে তোমাকে কখনো কখনো জুলে কনভার্ট করতে হতে পারে। নিশ্চয়ই তোমরা জানো, পরমাণু চ্যাপ্টার যদি পড়ে থাকো তোমরা জানো, পরমাণু পড়ো নাই বোধহয় তোমরা। সো 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে জাস্ট কিছু না ইলেকট্রনের চার্জ 1.1
1.9 লিখলেন কেন? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে হবে আমাদের, অঙ্ক করতে গেলে এই কাজটি আমাদের করতে হবে। মনে রাখবো ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। আচ্ছা, তো যেটি হচ্ছে কাজের কথা সেটা হচ্ছে অপরিবাহীতে সবগুলো ইলেকট্রন, সকল ইলেকট্রন কোথায় থাকে? সকল ইলেকট্রন থাকে হচ্ছে যোজন ব্যান্ডে। সকল ইলেকট্রন থাকে হচ্ছে যোজন ব্যান্ডে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণরূপে খালি। অপরিবাহী পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, পরিবহন ব্যান্ডটি থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে খালি। তো এই হচ্ছে মোটামুটি বেসিক ইনফরমেশন, এইটুকু জানলেই হবে। ও আরেকটি জিনিস একটু জানা লাগবে, এই ডেটাটিও আমাকে বলতে হবে। তো আগে কি ডেটা সেটা একটু শুনে নাও। অপরিবাহীর জন্য আপেক্ষিক রোধটা কোন ক্রমের? অপরিবাহীর আপেক্ষিক রোধ 10 ইনভার্স 8 থেকে 10 ইনভার্স 4 এরকম একটা ক্রম দেওয়া থাকবে। আপেক্ষিক রোধ পাইছো? 10 ইনভার্স -4। 10 ইনভার্স -4 ওহম মিটার ক্রমের এরকম কথাবার্তা থাকবে। মানে 10 ইনভার্স -4 ওহম মিটার ক্রমের, এটার মানে কি? মানে হচ্ছে কারো আপেক্ষিক রোধের মান 5 ইন্টু 10 ইনভার্স 4 ওহম মিটার হতে পারে, কারো আপেক্ষিক রোধের মান 2 ইন্টু 10 ইনভার্স 4 ওহম মিটারও হতে পারে। মানে ক্রম ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছিস? তো আপেক্ষিক রোধটা অপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধটা হচ্ছে 10 ইনভার্স 4 ওহম মিটার ক্রমের। ক্লিয়ার? সবাই বুঝতে পারছিস? এই হচ্ছে অপরিবাহী রিলেটেড। স্যার এখানে তো 10 টু দি পাওয়ার 12 ওহম মিটার দেওয়া। 10 টু দি পাওয়ার 12 সেটাও হতে পারে। তাহলে 10 ইনভার্স 4 তুমি কার হ্যাঁ, জন্য? এই যে লেখা যে অপরিবাহীর আপেক্ষিক রোধ। হ্যাঁ, অপরিবাহীর আপেক্ষিক রোধ বেশি। কি জানি, এটা তো কোথাও পরিবাহীটা হচ্ছে কম, পরিবাহীটা কম, প্রায় 10 টু দি পাওয়ার -8 এর। তাহলে প্রভাত একটু আবার দেখ তো ভাইয়া, 10 টু দি পাওয়ার 12 অর্ধ পরিবাহী হচ্ছে 10 টু দি পাওয়ার -4। এটা কি 10 টু দি পাওয়ার 12 এরকম ডেটা, বা 10 টু দি 10 টু পাওয়ার দি পাওয়ার 12 হবে। মানে বেশি হবে? অপরিবাহী যেহেতু তার রোধের মান পরিবাহীর তো রোধ বেশি বেশি হবে, এটাই স্বাভাবিক। সো আপেক্ষিক রোধটা এরকম বড় একটা ভ্যালু আসবে। সবাই একটু বইতে চেক করে নিও। এটাই ডেটা আমি আশা করি, থ্যাংক ইউ নরেন। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার আমরা যে যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ড পড়তেছি স্যার, এটা কি আবার শুধুমাত্র অপরিবাহীর জন্য নাকি সেমি কন্ডাক্টরেও এটা হবে? সবার জন্য হবে, কাহিনীটা ডিফারেন্ট হবে, শক্তি টক্তিগুলো আলাদা হবে, আপেক্ষিক রোধ ভিন্ন হবে, বাট ব্যান্ড, এই যে দুটো ব্যান্ড, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এটা সবার জন্যই আছে। প্রতিটি জিনিসেরই দুটো ব্যান্ড আছেই, থাকবেই। আর স্যার পরিবহন ব্যান্ড যে খালি, বা যখন উত্তেজিত হবে তখন আবার ইলেকট্রনটা হচ্ছে পরিবহন ব্যান্ডে যাবে। অপরিবাহী উত্তেজিত হবে না। ও আচ্ছা আচ্ছা। অপরিবাহীর এত উত্তেজনা নাই। এবারে আসো হচ্ছে অর্ধ পরিবাহী। তাইলে এবার অর্ধ পরিবাহীর জন্য আমি ব্যান্ড থিওরিটি একটু দেখে ফেলব। তাহলে এই হচ্ছে যোজন ব্যান্ড বা যোজ্যতা ব্যান্ড, সংক্ষেপে লিখলাম। আর ওই হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে যোজন অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তো আমরা তো এরকম একটি কথা বলেছি। একটা সেকেন্ড, একটা আধাটা মিনিট একটু পজ নিতে হচ্ছে, আমার কেবলটা কানেকশন দিতে হবে একটু।
আচ্ছা, সেটা হচ্ছে আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। সো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে বেশিরভাগ ইলেকট্রন বা প্রায় সবগুলো ইলেকট্রন, প্রায় সব ইলেকট্রনই কোথায় থাকবে? প্রায় সব ইলেকট্রনই যোজন ব্যান্ডে থাকবে। অপরিবাহীর ক্ষেত্রে কি হয়েছিল? অপরিবাহীর ক্ষেত্রে স্ট্রেইট বলছিলাম সকল ইলেকট্রন, এখানে সকল ইলেকট্রন না বলে কি বলছি? প্রায় সব ইলেকট্রন। তো পরিবহন ব্যান্ডে কি থাকবে? পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকতে পারে, বাট সেইটা অতি নগণ্য, খালিও থাকতে পারে। এইটা আইদার খালি থাকবে বা অতি নগণ্য ইলেকট্রন থাকবে। অতি নগণ্য ইলেকট্রন, এতটা নগণ্য পরিমাণ ইলেকট্রন আছে যে ওই নগণ্য পরিমাণ ইলেকট্রন কারেন্ট প্রডিউস করতে পারছে না, তড়িৎ কারেন্ট প্রডিউস করতে পারছে না, খুবই অল্প পরিমাণ ইলেকট্রন আছে, ঠিক আছে, বা নাই। আচ্ছা, এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। তাহলে ফার্স্টে আসি, এখানে একটা শক্তি স্তরের পার্থক্য থাকবে। তো এই শক্তি স্তরের পার্থক্যটা কত? এই শক্তি স্তরের পার্থক্যটা মোস্ট প্রবাবলি হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের আশেপাশে বা কাছাকাছি। 1.1 ইলেকট্রন ভোল্টের কম। 1.1, হ্যাঁ হ্যাঁ, কম কম বা কম, এটা বা এটার কম। ওকে, মানে এই জনরায় হবে। ব্যাপার হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই, গিয়াসউদ্দিন স্যারের বই একটু কম বেশি হয়। আর ব্যাপার হচ্ছে অর্ধ পরিবাহী আসলে অনেকগুলো আছে, ঠিক আছে, বা অপরিবাহীও অনেকগুলো আছে। সো অ্যাবসলিউট না আর কি ভ্যালুটা, এই কাছাকাছি এই জনরায় থাকবে। বুঝতে পারলি? কাছাকাছি বা কম, যেটাই তোরা বলিস, কাছাকাছি বা কম। আচ্ছা, ওখানে কি আমি কি লিখছিলাম? শক্তি স্তরের পার্থক্য লিখছি। ইলেকট্রনের আপেক্ষিক রোধটা আমার লিখতে হবে। এইটার আপেক্ষিক রোধটা কত? সম্ভবত 10⁻⁴ থেকে 10⁻⁸, মোস্ট প্রবাবলি। অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধটি কত? অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধ কত? 10⁻⁴ ওহম মিটার বরাবর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। আর বইয়ে তো এটাই লেখা। জি স্যার। ওকে, ক্রোমের ক্রোম তো ঠিক আছে, 10⁻⁴ ওহম মিটার ক্রোমের ধরে নিলাম, এটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তাহলে পরিবাহীরটা কত? 10⁻⁴ এর কম। পরিবাহীরটা কত? পরিবাহীর আপেক্ষিক রোধ কত? প্রভাব পরিবাহী 10⁻⁸ 10⁻⁸। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, তো এই যে আপেক্ষিক রোধটা আমি লিখছি, আমার মনে হয় তোরা যদি ভিন্ন ভিন্ন দু একটা বই দেখিস, কোথাও কোথাও হয়তো এরকমও লেখা থাকতে পারে যে 10⁻⁴ থেকে আরেকটি রেঞ্জ দেওয়া আছে, 10⁻⁴ থেকে অমুক পর্যন্ত, এরকম একটি রেঞ্জও দেওয়া থাকতে পারে কোনো বইতে। যদি পেয়ে যাস তাহলে সেটি লিখে রাখিস বা পড়ে নিস বা দেখে নিস, ঠিক আছে। ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন ডেটা দেওয়া থাকে, বাট কাছাকাছি ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো কার জন্য দেখলাম? এগুলো আমরা দেখলাম হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য। আর এবার চলে আসি সবচাইতে ভদ্রলোক, যে হচ্ছে সর্বদা ইলেকট্রন পরিবহন করে, সে হচ্ছে পরিবাহী। তো পরিবাহীর জন্য আসলে কাহিনীটা একটু ইন্টারেস্টিং এবং ঝামেলা কম, অনেক সহজ, অনেক মজার। কেন? কারণ এই যদি হয় একটি পরিবাহীর, ধরে নিলাম এটি হচ্ছে উপরেরটি কি, আমি ব্যান্ড দুটাকে একটু ডিফারেন্ট কালিতে আঁকবো। এটি হচ্ছে তার পরিবহন ব্যান্ড, এটি হচ্ছে তার পরিবহন ব্যান্ড। আর তার যোজ্যতা ব্যান্ডটি কোথায়? যোজ্যতা ব্যান্ডটি হচ্ছে নিচে। তো পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী আসলে কি করে তোমরা জানো? পরিবাহী সাধারণ তাপমাত্রা ও চাপে সে ইলেকট্রন পরিবহন করতে পারে, এই জন্যই তো সে পরিবাহী হয়েছে। তো ব্যাপার হচ্ছে এর পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে থাকে এবং শক্তি স্তরেরও কোনো পার্থক্য নেই। ডেল অফ ই বলে কিছু নাই, ডেল অফ ই হচ্ছে 0। এবং ইলেকট্রন যে কোনো মুহূর্তে যখন ইচ্ছা যেখান থেকে সেখানে যাইতে পারে। ইলেকট্রন যে কোনো মুহূর্তে পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়া আসা করতে পারে সাধারণ তাপমাত্রা ও চাপে, বাহ্যিক কোনো প্রভাবক ছাড়া, ঠিক আছে। আর হচ্ছে এর আপেক্ষিক রোধটি কত? এর আপেক্ষিক রোধটি হচ্ছে তোমাদের ভাষ্যমতে আপেক্ষিক রোধটি হচ্ছে 10⁻⁸ ওহম মিটার ক্রমের।
আপেক্ষিক রশ্মি হচ্ছে 10⁻8 ওহম মিটার ক্রমের। ঠিক আছে, এগুলাই মোটামুটি ইনফরমেশন ব্যান্ড থিওরি থেকে। এগুলো ছোটখাটো কথাবার্তা, এমসিকিউ বা সৃজনশীলের খ নাম্বার ব্যাখ্যামূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এইসব হাবিজাবি টুকিটাকি জিনিসপত্রে আসবে। এইটুক পর্যন্ত আমরা নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়েছি? এইটুক পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা সামনে যাব। তো সামনে এরপরে আমাদের আর কাউকে নিয়ে কোনো কথা থাকবে না। আমাদের সকল কথাবার্তা কাকে নিয়ে হবে? আমাদের সকল কথাবার্তা হবে হচ্ছে সেমিকন্ডাক্টরকে নিয়ে। আমাদের সকল কথাবার্তা হবে হচ্ছে সেমিকন্ডাক্টরকে নিয়ে বা অর্ধ পরিবাহীকে নিয়ে। তো অর্ধ পরিবাহীর বৈশিষ্ট্যটি আমি দেখলাম যে অর্ধ পরিবাহী হচ্ছে সাধারণ তাপমাত্রা ও চাপে ইলেকট্রন পরিবহন করে না। মানে কি ধরনের সেমিকন্ডাক্টর? অবশ্যই এখানে তোকে এরকম একটি কথা বলতে হবে যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর তার মানে কি অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরও আছে? আছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি করে না? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ইলেকট্রন পরিবহন করে না, ইলেকট্রন পরিবহন করে না। আচ্ছা, তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনকে পাস করতে চাই, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেটের দিকে আমরা যাব। তো সেই যাওয়ার প্রসেসের ভিতরে আমাদের ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে তোমরা কি চলতড়িৎ পড়েছিলে কিনা? চলতড়িৎ তোমরা পড়েছিলে, মনে আছে কি? জি স্যার। আচ্ছা, তো ওখানে এরকম একটি ব্যাপার ছিল যে তোমার মনে আছে কিনা, রোধের উপর তাপমাত্রার প্রভাব। রোধের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা বাড়াইলে রোধ পরিবর্তিত হয়, তাপমাত্রা বাড়াইলে রোধ পরিবর্তিত হয়। তো কারো যদি চলতড়িৎটি খুব ভালো করে পড়া থাকে, সে আবার এখানে একটু কনফিউজ হতে পারো। কেন কনফিউজ সেটা বলে দিচ্ছি। চলতড়িৎ চ্যাপ্টারটা আমরা পড়ছি কার জন্য? চলতড়িতে তো আসলে কারেন্ট চলবে, চলতড়িতে একটাই এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে পরিবাহী তার। চলতড়িতে যা কিছু বলছি সেটা কার জন্য বলছি? পরিবাহী তারের জন্য বলছি। এখন সামনে আমি যা কিছু বলবো সবকিছু বলবো হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে পার্থক্যটা কি সেটা বুঝে নাও। রোধের উপর তাপমাত্রার প্রভাবের একটা প্রচলিত সূত্র আছে, একটা সূত্র দিয়ে আমরা যে কোনো পদার্থের রোধকে এই সূত্র দিয়ে বুঝাইতে পারি, সেটা পরিবাহী হোক অর্ধ পরিবাহী হোক, সূত্র একটাই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আর থিটা is equals to হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোদের মোটামুটি তো হালকা পাতলা মনে থাকার কথা। প্রভাব মনে আছে? দেখছিস চলতড়িতে ছিল এটা। আর থিটা সমান প্রথমেই ছিল। হ্যাঁ, রোধের উপর তাপমাত্রার প্রভাব থাকতেই হবে। আর থিটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে এই সবকিছুর টুকটাক একটু পরিচয়। আর থিটা, আর নট, আলফা, ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য, এটি তো আমরা জানি, এটা আর বলার কি আছে। তাহলে আর থিটা কি? আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ। ডেল থিটাটা একটা মজার জিনিস। ডেল থিটাটা কি জিনিস? ডেল থিটাকে আমরা বলি, ডেল থিটাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। ডেল থিটাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। ডেল থিটা চেনার উপায় কি? ডেল থিটা চেনার উপায় হচ্ছে এইটার একক। এইটার একক কি? এইটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা হচ্ছে কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, রোধের উষ্ণতা সহগ। আচ্ছা, এখন আসি হচ্ছে কাজের কথায়। সেটা হচ্ছে যখন আমরা চলতড়িৎ পড়ছিলাম, প্রভা খাতা উল্টায় দেখিস, বইতেও পাবি, যদি পরিবাহী হইতো, সেই কথায় আজকে আমরা যাব না, জাস্ট পার্থক্যটা বলে দিচ্ছি। পরিবাহীর ক্ষেত্রে আলফার মানটি হচ্ছে ধনাত্মক। পরিবাহীর আলফা, যে কোনো পরিবাহী তারের জন্য আলফার মান ভিন্ন হইতে পারে, কিন্তু আলফাটি হচ্ছে ধনাত্মক। রোধের উষ্ণতা সহগটি হচ্ছে ধনাত্মক। এই জন্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়তো, তাপমাত্রা কমাইলে রোধ কমতো। এখানে আমাদের বিষয়টা কি? এখানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি সেমিকন্ডাক্টর, অর্ধ পরিবাহী। সো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা কি? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা হচ্ছে ঋণাত্মক। অবশ্যই তোমাকে বলতে হবে এইটা ভাই অর্ধ পরিবাহীর আলফা।
কারণ চলতরিতে গেলে এটার পরিচয় পাল্টায় যাবে। সো আলফাটা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা হচ্ছে ঋণাত্মক, তাইলে অর্ধ পরিবাহীর আলফাটা ঋণাত্মক, এটা জাস্ট একটা ইনফরমেশন, এটা আমরা জানি। এটা জানলে আমার লাভ কি? সবাই একটু ইকুয়েশনটার দিকে তাকাও, সবাই একটু ইকুয়েশনটার দিকে তাকাও। আমি কিছু দাগাদাগি করতেছি, এগুলো তুমি দাগায়ও না তোমার খাতায়। সেটা হচ্ছে আমি ধরলাম যে ডেল থিটাকে আমি কি করছি, ডেল থিটাকে আমি ইনক্রিজ করছি, বৃদ্ধি করছি। ডেল থিটাকে আমি কি করছি, বৃদ্ধি করছি। এটি কিচ্ছু তো লেখার দরকার নাই, তাকায় থাক। এই যে আলফা আছে, আলফার মানের আগে অদৃশ্য হবে কি আছে, আলফার মানের আগে অদৃশ্য হবে আছে একটা মাইনাস। তাইলে আমাকে একটু বলো, যে তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাইলে ধরো তাপমাত্রা 10-এর বদলে কি হইলো, 10-এর বদলে হইলো 20, কথার কথা। এটা তো বিয়োগ হয়ে যাবে, তাই না? যাই হয়েছে 10-এর বদলে 20 হয়েছে, সেটা তো আলফার সাথে গুণ করে বিয়োগ হবে, তো বিয়োগ হচ্ছে। তাইলে তাপমাত্রা যদি বেড়ে যায় তখন রোধের মান কি হবে? তাপমাত্রা বেড়ে গেলে কমে যাবে, রোধের মান কমে যাবে। এটা কি বুঝতে পারছি? তাপমাত্রা বাড়াইলে রোধের মান কমে যাবে। কার জন্য ভাই? আবার বলতে ইচ্ছা করে, অর্ধপরিবাহী। তাপমাত্রা বাড়াইলে রোধের মান কমে যাবে, এটা নিয়ে কি কারো ডাউট আছে? সবাই বুঝতে পারছি? তাপমাত্রা বাড়াইলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাইলে এই কথাটি ধরে নিয়ে এবার আসেন দুটো ইংরেজি কথা লিখবো, তারপরে দুটো বাংলা কথা বলবো, আপনারা লিখবেন। তাহলে আগে ইংরেজি কথাটি দেখেন। ইংরেজি কথাটি খুব সিম্পল, সংক্ষেপে লিখবো। তাপমাত্রা করছি কি? তাপমাত্রা করছি বৃদ্ধি, উপরের দিকে তীর চিহ্ন দিচ্ছি, মানে তাপমাত্রা বাড়ছে। তাহলে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, সো বিয়োগ যদি হয়ে যায় তখন রোধের মান কি হবে? রোধের মান যাবে হচ্ছে কমে। নিশ্চয়ই কারো ডাউট নাই, এর পরের কথাতেও ডাউট থাকবে না। রোধের মান কমে গেছে, কারেন্টের মান কি হবে? রোধ কি করে? কারেন্টকে বাধা দেয়। রোধ কি করে? কারেন্টকে বাধা দেয়। তো রোধ কমে গেছে, তাইলে কারেন্ট বেড়ে যাবে। বলেন ঠিক আছে কিনা? এই পুরা লাইনটা বুঝছেন কিনা? তাপমাত্রা বৃদ্ধি করছি, যেহেতু আলফার মানটি ঋণাত্মক, তাই বিয়োগ হয়ে গিয়ে রোধের মানটি যাবে কমে। রোধের মানটি কমে গেলে কারেন্টের মানটি যাবে বেড়ে। বুঝতে পারছি? তাইলে এই জায়গা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে এইখান দিয়ে একটি বাংলা কথা লিখেন। এটা এমসিকিউ বা কনসেপশনে কাজে লাগবে, এইটাই। সবাই একটু খেয়াল করো, বাংলা কথাটি লেখার আগে সবাই একটু খেয়াল করো। তাপমাত্রা বাড়াইছি, রোধ কমছে, কারেন্ট বেড়ে গেছে। তো কারেন্ট বেড়ে গেল, আদতে জিনিসটি কি ছিল? জিনিসটি ছিল হচ্ছে সেমিকন্ডাক্টর, যে নরমালি ইলেকট্রন পরিবহন করে না। এখন তার ভিতর দিয়ে কারেন্ট বেড়ে গেছে, রাইট? আমি কি বলতে পারি যে উচ্চ তাপমাত্রায়, কথাটি শুনো, উচ্চ তাপমাত্রায়, এই যে উচ্চ তাপমাত্রায় অর্ধ পরিবাহী পরিবাহীর মতো আচরণ করে? কথাটি কি সবাই বুঝতে পেরেছি? থার্ড ব্র্যাকেটের কথাটি আমি বরং লিখেই দিচ্ছি, সেটি হচ্ছে উচ্চ তাপমাত্রায়, তাপমাত্রা তো তুই বাড়াইছিস, উচ্চ তাপমাত্রায় অর্ধ পরিবাহী, উচ্চ তাপমাত্রায় হচ্ছে অর্ধ পরিবাহী কার মতো আচরণ করে? পরিবাহীর মতো আচরণ করে। পরিবাহীর মতো আচরণ করে কেন? কারণ তার ভিতর দিয়ে এখন কারেন্ট ফ্লো করছে, আগের চাইতে বেশি কিছু অ্যামাউন্টে। পরিবাহীর মতো আচরণ করে। বলেন এটা সবাই বুঝছেন কিনা? ওই যে থার্ড ব্র্যাকেটের কথাটি হচ্ছে এটি। উচ্চ তাপমাত্রায় অর্ধ পরিবাহী কি করে? উচ্চ তাপমাত্রায় অর্ধ পরিবাহী পরিবাহীর মতো আচরণ করে, ইলেকট্রন ফ্লো করছে। নিশ্চয়ই বুঝতে পারছি সবাই? নিশ্চয়ই বুঝতে পারছি সবাই? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে এবার এটাই চলে আসি, এইটাই চলে আসি। তাহলে এখনকার ঘটনাটা কি? এখনকার ঘটনাটা হচ্ছে জাস্ট উল্টাটা ঘটবে আর কি, স্বাভাবিক। তাইলে এবার তাপমাত্রা দিব কমায়, তাহলে তাপমাত্রা কমায় দিছি, তাইলে রোধের মান কি হবে? রোধের মানটি যাবে বেড়ে, কোনো ডাউট নাই। রোধের মানটি বেড়ে গেলে কারেন্টের মানটি যাবে কমে। তো কারেন্টের মান কমে গেলে, জিনিসটা ছিল সেমিকন্ডাক্টর, মাঝে মধ্যে ইলেকট্রন পরিবহন করতো মন চাইলে এক আধটা, এখন নাকি আরো কমে গেছে, কারেন্টের মান আরো কমে গেছে, ইলেকট্রনের পরিবহন আরো কমে গেছে। তাইলে কি আমি বলতে পারি যে জিনিসটা আসলে অপরিবাহীর মতো আচরণ করতেছে? অপরিবাহীর মতো আচরণ করতেছে না? ছিল অর্ধপরিবাহী, আরো কম পরিবহন করবে, তাহলে তো অপরিবাহী হয়ে গেল। তাইলে এই জায়গায়ও তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে একটি কথা লিখবা। কি কথা লিখবা? তুমি লিখবা হচ্ছে নিম্ন তাপমাত্রায়। নিশ্চয়ই কি লিখবি তুই বুঝতেছিস? নিম্ন তাপমাত্রায়, তাপমাত্রা যদি কমায় দেই, নিম্ন তাপমাত্রায় অর্ধ পরিবাহী
অন্তরকের মতো কাজ করে, নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরকের মতো কাজ করে। কেউ না বুঝলে বলেন। কেউ না বুঝলে বলেন। বুঝছেন সবাই? সবাই বুঝছেন? আচ্ছা, ধরে নিলাম বুঝছেন, আল্লাহর রাস্তে। তাহলে এখান থেকে আরো দুটো ইনফরমেশন পাইলে, ওখানে একটা ইনফরমেশন ছিল, এই আরেকটা ইনফরমেশন পাইলে, নিচেরটা আমি লিখলাম না, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে এক ধরনের কথাবার্তা। এটাও আসলে সাইড বিজনেস। কেন সাইড বিজনেস সেটা একটু বুঝো। সেটা হচ্ছে তুই বলতে পারিস যে ভাই যদি আমি তাপমাত্রাটি বাড়িয়ে দেই তাহলে তো সে পরিবাহীর মতো আচরণ করছে, সে তো আসলে ইলেকট্রন বা কারেন্ট পরিবহন করছে। এবং আমি প্রথম ক্লাসে এটা কি বলছিলাম কিনা যে আমাদের এই চ্যাপ্টারের মানে শেষের দিকে গেলে কিছু লজিক গেটস এর ব্যাপার স্যাপার আছে, বা বাইনারি, অক্টাল, হেক্সাল এদের কনভার্সনের কিছু ব্যাপার আছে। বাট এর আগ পর্যন্ত আমরা যা কিছু করছি সবকিছুতে আমাদের একটাই কাজ করা লাগছে, সেইটা হচ্ছে আমরা অর্ধ পরিবাহী দিয়ে কারেন্ট ফ্লো করছি, অর্ধ পরিবাহী দিয়ে আই পরিবহন করছি। এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি 80% কাজকর্ম। এইটাই যে আমরা কি করব, আমরা হচ্ছে অর্ধ পরিবাহী দিয়ে কারেন্ট পরিবহন করব। কেন? কারণ অর্ধ পরিবাহীকে অন করা যায় এবং অফ করা যায়। বাকি যে দুজন আছে, একজন হারাজীবনী অন থাকবে, একজন হারাজীবনী অফ থাকবে, ওদের কোনো আর অনুভূতি নাই, কিন্তু এর একটা অনুভূতি আছে। তাপমাত্রা বাড়াইলে বা অন্য অনেক কিছু করলে সে অন অফ হতে পারে। এখন এটাই তো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, মেইন কাজ। এখন অর্ধ পরিবাহী দিয়ে আমরা কারেন্ট পরিবর্তন না, আমরা আসলে কারেন্ট পরিবহন করতে চাই, আমরা। এই জায়গায় গেলে তো আসলে কারেন্ট পরিবাহিত হইলই, পরিবাহীর মতো আচরণ করে মানে কারেন্ট পরিবহন হইছে। তো তারপরে এটা আসলে স্টেবল না। কেন স্টেবল না? কারণ তাপমাত্রাটি অনেক বেশি। এত উচ্চ তাপমাত্রায় যদি রেগুলার থাকতে থাকে তাহলে আসলে যে কোনো পদার্থই গলে যেতে পারে, বা তার স্ট্রেংথ ফল করবে, বা ওই ডিভাইসটি আসলে টিকে থাকবে না। ঠিক আছে? যে কোনো জিনিস, যে কোনো মেকানিক্যাল অবজেক্ট, যে কোনো ইলেকট্রিক ডিভাইস তাপমাত্রা যদি ইনক্রিজ করতে থাকে, সেটা গাড়ি হইতে পারে, মোবাইল হইতে পারে, এই জন্য সবকিছুতে কুলার ব্যবহার করা হয়। তো ওটা আসলে লংজিভিটি কিছু না। এটা আসলে এটা ঘটে, এই ঘটনাটি ঘটে, কিন্তু এটাকে ইন্ডাস্ট্রিয়াল কাজে বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারে, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার এইসব জায়গায় এই সিস্টেমটা ব্যবহার করা যায় না। ঠিক আছে? এবার আমাদেরকে অন্য সিস্টেমে যেতে হবে। এবার আমরা অন্য একটি সিস্টেমে যাব। কি সিস্টেম? সেটা হচ্ছে বিজ্ঞানীরা দেখছে যে বিশুদ্ধ, এই যে এখানে একটা বিশুদ্ধ কথা বলে আসছি, যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কখনোই ইলেকট্রন পরিবহন করতে চায় না ভাই, খুব খারাপ। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কখনোই ইলেকট্রন পরিবহন করতে চায় না। এবং কেন করতে চায় না? তোরা তো কেমিস্ট্রি পড়ছিস, তোরা এগুলো খুব ভালো জানিস। যে তোরা তো নিশ্চয়ই জানিস যে কোনো একটি মৌলের সর্ববহিস্থ স্তরে যদি সে অষ্টক পূর্ণ করে, অর্থাৎ সহজ বাংলা কথায় কোনো একটি মৌলের সর্ববহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, তাইলেই তো আর কোনো চাওয়া পাওয়া নাই, সে আসলে ফুলফিল। সর্ববহিস্থ স্তরে 8টি ইলেকট্রন আছে মানে সে আসলে সম্পূর্ণ শক্তিমত্তায় রয়েছে। তো তার আসলে অন্য কোনো ইলেকট্রন গ্রহণ করার বা বর্জন করার কোনো আগ্রহ, গ্রহণও করতে চায় না, বর্জনও করতে চায় না। ঠিক আছে? তাইলে আমি ধরে নিলাম যে আমি এখানে চোখের সামনে এখন কি দেখতেছি? আমি এখন দেখতেছি হচ্ছে বিশুদ্ধ সিলিকন কেলাস, স্ফটিক। কেলাস মানে হচ্ছে স্ফটিক, আর স্ফটিক যদি না বুঝোস তাহলে বুঝবি হচ্ছে মিশ্রি, তালের মিশ্রি। এই হচ্ছে বিশুদ্ধ সিলিকন কেলাস। তো কেলাস তো অনেক বড় হবে, আমরা খুব ছোট একটা অংশ দেখি। তো সিলিকনের যোজ্যতা, সিলিকন হচ্ছে, আমরা এই সামনে যা কিছু পড়বো সবই সিলিকন, কারণ সিলিকনটি বেশ ভালো একটি সেমিকন্ডাক্টর, এবং আরো নানান কারণ আছে সিলিকন ব্যবহার করি আমরা। এই যে সিলিকন, এই সিলিকনের যোজ্যতা কত? সিলিকনের যোজ্যতা হচ্ছে 4। তার মানে যে কোনো সিলিকনের বা একটি সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 4টি ইলেকট্রন থাকবে। তাহলে এই জায়গায় ধরলাম এই সিলিকনটি আছে, সেন্ট্রাল সিলিকনটি, এটাকে দেখি এর কয়টা ইলেকট্রন? এর 4টা ইলেকট্রন। তো এই একটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন, 3টি ইলেকট্রন, 4টি ইলেকট্রন। কার এটা? এটা মাঝখানের সিলিকনটি। এখন কেলাস মানে কি? চারপাশে আসলে কোটি কোটি সিলিকন পরমাণু আছে, আমরা কোটি কোটি আঁকতে পারবো না, আমরা চারপাশে 4টা আঁকছি। তাহলে এবার এই সিলিকন পরমাণুটারে দেখ, ওর কয়টা ইলেকট্রন? ওই নীল সিলিকনটার কয়টা ইলেকট্রন? ওর তো 4টা ইলেকট্রন। তাহলে একটি, দুটি, 3টি, 4টি। এবার আসো ডান পাশের সিলিকনটি, কয়টি ইলেকট্রন? সর্ববহিস্থ স্তরে 4টি। একটি,
দুটি, তিনটি, এই হচ্ছে 4 নাম্বারটা শেয়ার করলো। নিচের সিলিকন সর্ববহিষ্ঠ স্তর 4টি ইলেকট্রন, 1 2 3 4। এই হচ্ছে এই পাশের সিলিকন, এইখানে 1 2 3 4। তো খেয়াল কর, এখানে তুই আসলে একটি সিলিকনকেই দেখতে পাচ্ছিস, এই সিলিকনটাকেই তুই দেখতে পাচ্ছিস যে এই সিলিকনটার মাঝখানে সেন্টারে যে সিলিকনটা আছে এর সর্ববহিষ্ঠ স্তরে কয়টি ইলেকট্রন, এর সর্ববহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন। তাহলে এই সিলিকনটির অষ্টক পূর্ণ হয়েছে, সে আর কোনো ইলেকট্রন আদান প্রদান করতে চায় না। তো আমি যদি পুরো স্ফটিকটা দেখতাম, বেসিক্যালি কেলাসের ভিতরে, বিশুদ্ধ সিলিকন কেলাসের ভিতরে যতগুলো সিলিকন পরমাণু আছে সবাই আসলে কি করছে, সবাই আসলে অষ্টক পূর্ণ করেছে। কেউই আসলে কোনো ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না। এটাই আসলে মেইন ক্রাইসিস। সায়েন্টিস্টরা গবেষণা করতে করতে দেখছে যে এটাই হচ্ছে ভেজাল, যে এই বেচারা খুবই স্যাটিসফাইড অবস্থায় আছে যে ভাই আমার একদম কমপ্লিট, আমি এখন খাবো দাবো ঘুমাবো চাল চালাবো, ইলেকট্রন টানা নেওয়া করতে পারবো না। তাইলে এই জায়গায় প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে এই যে অষ্টক আছে, 8টা পূর্ণ আছে, এই অষ্টকটি ভেঙে দিতে হবে। অষ্টকটি ভেঙে দিতে হবে। তো ভেঙে দেওয়া মানে আবার লাঠি ছোড়া দিয়ে সিলিকন কেলাসটা ভেঙে যায় তাহলে ভাঙি ভাই, ওইরকম ভাঙার কথা বলে নাই, কেমিক্যালি ভাঙতে হবে। রাসায়নিক ভাবে আমি এর গঠনটি পরিবর্তন করতে চাই। এই যে রাসায়নিক ভাবে এর গঠনটি পরিবর্তন করতে চাই, তো এই গঠনটি পরিবর্তন করার উপায়টি কি? এই বিশুদ্ধ সিলিকন আমি চাই না, আমি কি চাই? আমি চাই হচ্ছে অবিশুদ্ধ সিলিকন। তো এই অবিশুদ্ধ সিলিকন কি করব আমি? আমি এই বিশুদ্ধ সিলিকনের সাথে কি করব? আমি মিশাবো হচ্ছে ভেজাল। ঠিক আছে, ভেজাল মিশাবো। তো ভেজাল বললে আসলে কেমন মনে হয়, মানে যে 2 নম্বরই ব্যাপার স্যাপার, সেরকম না। অন্য মৌলের পরমাণু মিশাই দিব। ঠিক আছে, অন্য মৌলের পরমাণু মেশাবো। তো অন্য মৌলের পরমাণু মেশালে তো সে কি হবে, সে অবিশুদ্ধ হয়ে যাবে, তখন তার এই ফুল স্যাটিসফাইড অষ্টকটি ভেঙে যাবে এবং এরপরে নানান কাহিনী আছে। তো এই যে বিশুদ্ধ সিলিকন কেলাসের সাথে অন্য মৌলের পরমাণু মিশিয়ে দেয়া হচ্ছে, মিশিয়ে দিয়ে তার অষ্টকটি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, অষ্টকটি ভেঙে দেওয়া হবে, তার বিশুদ্ধতার সেটআপটি এটাকে ভেঙে দিব। তো এই যে ঘটনাটি ঘটানো হয়, এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে ডোপিং। ডোপিং মানে হচ্ছে কোন একটা কিছু ডোপ করলাম, মানে ভিতরে ঢুকাই দিলাম, প্রবেশ করাইলাম। তো কাকে প্রবেশ করাচ্ছি? অন্য মৌলের পরমাণু। ডোপিং, ডোপিং। এখানে আমরা কি করব? এখানে আমরা করব হচ্ছে ডোপিং। ডোপিং কাকে বলে সংজ্ঞাটা পড়বা। আচ্ছা, এই যে আমরা ডোপিং করব, আমাদের নেক্সট কাজটি কি? নেক্সট কাজ আমরা ডোপ করব। এই সিলিকন কেলাসের ভিতরে অন্য একটি পরমাণু আমরা মিশিয়ে দিব। আচ্ছা, তো ডোপিং 2 ধরনের হতে পারে, মানে অনেক ধরনের হতে পারে। আমরা 2 ধরনের ডোপিং দেখব। কখনো কখনো আমরা দেখব সিলিকনের যোজনী কত? 4। তাহলে কখনো কখনো আমরা 3 যোজি মৌল দিয়ে ডোপিং করব। 3 যোজি মানে যে কোনো একটি মৌল যার যোজ্যতা হচ্ছে 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3 বোধহয়। ঠিক আছে, 3 যোজি মৌল দিয়ে ডোপিং। আমরা 3 যোজি মৌল দিয়ে ডোপিং করতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা 5 যোজি মৌল দিয়ে ডোপিং করতে পারি। 2 বার করলে দুটো ডিফারেন্ট জিনিস আসবে, ওই দুটোকে নিয়ে আমরা কাজ করব। তাইলে আমাদের ডোপিং হবে হচ্ছে 2 রকম, একটা হচ্ছে 3 যোজি ডোপিং, আর একটি হচ্ছে 5 যোজি মৌল দিয়ে ডোপিং। তো এবার আমরা ডোপিং বিষয়টা দেখব। সবাই বুঝতে পারতেছো? নওরিন, শিফা, প্রভা, প্রাপ্তি, বিস্মা, রিশা, সাইমা স্টুডেন্ট? স্যার স্যার বলেন। নিশ্চয়ই সাইমা, এটা আমি শিওর। স্যার ডোপিং অলওয়েজ এই ত্রিযোজি বা পঞ্চযোজি হতে পারবে? হ্যাঁ, একটাই ইলেকট্রনের পার্থক্য থাকতে পারবে। 2টি 4টি ইলেকট্রনের পার্থক্য থাকলে তখন আসলে এনার্জির ব্যারিয়ারটা অনেক বেশি হবে, এনার্জি গ্যাপটি অনেক বেশি হবে। তো সেটা তখন আসলে সিলিকনের যে সক্রিয়তা সেটাকে অনেক বেশি ব্যাহত করবে। দিন শেষে আমরা ডোপিং টোপিং করার পরেও আমরা চাইবো জিনিসটা সিলিকনই থাকবে, অন্য কিছু হয়ে যাবে না। ঠিক আছে, যেমন ধরো এটা তো তোমরা জানো যে এই যে ইস্পাত বানায় না, এই যে বিল্ডিং টিল্ডিং, ইস্পাতের রড অমুক তমুক। ইস্পাত আসলে কি? ওই তো 55% আয়রন আর 45% কপার জিঙ্ক মিশায় তো ইস্পাত হয়ে গেছে। ওইটা কিন্তু আর লোহা নাই। ঠিক আছে, ওটার আয়রন নাই, ওটার কেমিক্যাল বন্ডিং এ আয়রন নাই, ওটা অন্য কিছু, এটা আরেকটা ডিফারেন্ট জিনিস। ওইটা আমরা চাই না, আমরা চাই জিনিসটা সিলিকনই থাকবে আসলে, কারণ আমাদের সেমিকন্ডাক্টর লাগবে, মানে অন্য কিছু বানায় ফেললে হবে না। ঠিক আছে,
কি সব হাস্যকর আল্লাহ দিয়ে প্রশ্ন। স্যার আরেকটা কথা, না স্যার সেমিকন্ডাক্টর হচ্ছে স্যার তাপমাত্রা বাড়ালে রোদ কমবে, কিন্তু কন্ডাক্টর হচ্ছে তাপমাত্রা বাড়ালেও রোদ বাড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আসো, এবার আমরা কি ধরনের ডোপিং করব। প্রথমে হচ্ছে আমরা ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করব, 3 যোজী মৌল দিয়ে ডোপিং, 3 যোজী মৌল দ্বারা ডোপিং। তো 3 যোজী মৌল দ্বারা যদি আমরা ডোপিং করি, তো ওই ডোপিংটি করার পরে সেমিকন্ডাক্টরের নতুন একটি চেহারা আসে, সেমিকন্ডাক্টরের নতুন একটি চেহারা আসে। ওই চেহারাটিকে কি বলা হয়? ওই চেহারাটিকে বলা হয় হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি দিয়ে বোঝানো হয় হচ্ছে পজিটিভ টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর 3 যোজী মৌল দ্বারা দিয়ে যদি আমরা ডোপিং করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। এটা আমি আবারও বলছি, পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই ভুল করে। পি টাইপ সেমিকন্ডাক্টর আসলে একটি চার্জ নিরপেক্ষ সেমিকন্ডাক্টর। একটা চার্জ নিরপেক্ষ একটা জিনিস, চার্জ নিরপেক্ষ সেমিকন্ডাক্টর। কেউ মনে কইরো না, এটা মাথায় আনবা না কখনো যে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পজিটিভ সেমিকন্ডাক্টর, এটার মধ্যে বোধহয় পজিটিভ চার্জ আছে। নেভার, এটার মধ্যে কোনো চার্জ নাই, এটা শুধুই এক টুকরা সেমিকন্ডাক্টর, মনে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু চার্জ নিরপেক্ষ, এর মধ্যে কোনো চার্জ নাই। এটা অনেক জ্ঞানী গুণী মানুষ ওই অ্যাডমিশনের কালে গিয়ে ভুল করে। ঠিক আছে, তাহলে আসেন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। তো 3 যোজী মৌল, 3 যোজী মৌল কি হতে পারে? আমরা ধরে নিলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজ্যতাটি 3, Al3 দিয়ে আমরা ডোপিং করব। ঠিক আছে, Al3 দিয়ে আমরা হচ্ছে আসেন ডোপিং করি। তাইলে আবারও আমি ধূপধাপ করে 5টি গোল্লা এঁকে ফেলবো। এবার মাঝখানের গোল্লায় যদি কেউ এঁকে ফেলিস আগে, মাঝখানের গোল্লায় বসাবি অ্যালুমিনিয়াম, আর চারপাশে 4টা বসাবি হচ্ছে সিলিকন। রিশা, রিশা আছো ভাইয়া? ঘুমাই গেছে বেচারি, আহারে 2 ঘন্টা ম্যাথ ক্লাসের পরে আবার বলে এসে ফিজিক্স। আচ্ছা তাহলে মাঝখানে আমি কাকে বসালাম? মাঝখানে আমি বসালাম হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের 3টি ইলেকট্রন, 1টি 2টি 3টি, খুবই চমৎকার। চারপাশে কে আছে? চারপাশে থাকবে সিলিকন, কেলাসটা তো সিলিকনেরই, তাহলে সিলিকনের ইলেকট্রন কয়টি? সিলিকনের 4টি, 1টি 2টি 3টি 4টি। সিলিকন 1টি 2টি 3টি 4টি। সিলিকন 1টি 2টি 3টি 4টি। এবার এই সিলিকন, এই ভদ্রলোকের তো দোষ নাই, ওর তো সর্ববহিষ্ঠ স্তরে 4টা ইলেকট্রন থাকার কথা, ওর সর্ববহিষ্ঠ স্তরে 4টাই ইলেকট্রন আছে। কিন্তু যখন এটা একটা বিশুদ্ধ কেলাস ছিল তখন এখানে আরেকটি সিলিকনও তো ছিল, মানে আরেকটি ইলেকট্রন ছিল, কিন্তু এখানে এখন একটি ইলেকট্রন নাই। সবাই একটু আমার কথা শুনি, গোল্লাগুলো আঁকা হয়েছে, ইলেকট্রন ইলেকট্রন আঁকা হয়েছে, গোল্লাগুলো আঁকা হইলে, ইলেকট্রন ইলেকট্রন আঁকা হইলে সবাই আমার কথা শুনি। সেটা হচ্ছে যখন আমরা বিশুদ্ধ সিলিকন কেলাসটা দেখছিলাম, বিশুদ্ধ সিলিকন কেলাসটা কই? এই হচ্ছে সেই বিশুদ্ধ সিলিকন কেলাসটা। সকল সিলিকন পরমাণু অষ্টক পূর্ণ করে সানন্দে বসে আছে, কিন্তু এইখানে আসো, এখানে অষ্টক পূর্ণ হইতে পারে নাই, অষ্টক পূর্ণ হইতে পারে নাই। তো এখানে আসলে কি থাকার কথা ছিল? এখানে আসলে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, একটা ইলেকট্রন থাকার কথা ছিল, থাকার কথা ছিল, যেটা এখন আসলে নাই। ইলেকট্রন থাকার কথা ছিল যেটা এখন আসলে নাই। তো মনে করো বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা জায়গা, এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু এখন ইলেকট্রনটা নাই, অ্যালুমিনিয়ামের নাই। এই যে ইলেকট্রনটা নাই, তাহলে এখানে এখন কি আছে বলতো? একটা ইলেকট্রন, এই যে এখানটায় একটু খেয়াল করি, কে বলছে এটা? আমি। তুমি কে? নরিন? জি স্যার। কই পাইছে তুমি এটা হোল? মানে এটা একটা পজিটিভ হইছে না, এখানে মনে হইতাছে যে একটা পজিটিভ না, পজিটিভ না বাবু, আগের কথাটি খুব ভালো ছিল। এখানে আসলে এখন কিছু নাই। তো কিছু নাই মানে কি? কিছু নাই মানে হচ্ছে আসলে খালি জায়গা, একটা গর্ত, একটা ফাঁকা জায়গা।
এখানে আবারও বলছি, কোনো ধরনের পজিটিভ চার্জ এখানে নাই, কোনো প্লাসের গোষ্ঠীও এখানে নাই, প্লাস এখানে পয়দা হয় নাই। এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, যেই ইলেকট্রনটা নাই। আমার এখন বাসায় থাকার কথা ছিল, আমি এখন নাই। তো আমার বাসায় এখন কি আছে? বাসা খালি, গ্যাপ, ফাঁকা। তার মানে এই জায়গাটা আসলে ফাঁকা আছে। তো ফাঁকা আছে, এটা তো আসলে বাংলা কথা। আপনি আসলে কি বলবেন? এখানে আসলে কি আছে? এখানে আছে একটি হোল তৈরি হয়েছে। তো এই যে ফাঁকা জায়গাটা, এই যে এইটা কি আসলে? এইটাই হচ্ছে হোল। তাইলে প্রথম একটা জিনিস আমরা বুঝলাম যে পি টাইপ অর্ধপরিবাহীতে কি থাকে? পি টাইপ অর্ধপরিবাহীতে থাকে হচ্ছে হোল বা ফাঁকা জায়গা। এই হোলের মধ্যে ইলেকট্রন আশপাশ থেকে এসে বসতে পারবে, কিন্তু তার মানে এইটা না যে হোলের চার্জ পজিটিভ। হোলের কোনো চার্জ নাই। হোল মানে পজিটিভ চার্জ না, মনে থাকবে সবার। হোল মানে পজিটিভ চার্জ না। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তো যদি ক্লিয়ার হও, এবার একটু কথাবার্তা বলি। তো ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এরকম, এই হোলের টার্গেট কি? হোলের ভিতরে আসলে কে থাকার কথা ছিল? হোলের ভিতরে আসলে একটা ইলেকট্রন থাকার কথা ছিল। এই যে হোলের ভিতরে ইলেকট্রন থাকার কথা ছিল, এই হোলটার ভিতরে এখন ইলেকট্রনটা নাই। এতে আসলে এই অ্যালুমিনিয়াম এবং এই সিলিকন, এরা দুজনই খুব অসুবিধায় আছে। কেন অসুবিধায় আছে? দুজনের কেউই অষ্টক পূর্ণ করতে পারে নাই। এই অ্যালুমিনিয়ামটি এবং ওই সিলিকনটি, দুজনের একজনও কি হয়েছে? অষ্টক পূর্ণ করতে পারে নাই। তো আমাদের সবার টার্গেট কি থাকে? আরামে থাকা, জায়গায় থাকবো, এসি রুমের মধ্যে জায়গায় থাকবো, খাবো, ঘুমাবো, নেটফ্লিক্স দেখবো, হ্যাঁ সবই হবে। এটাই তো আমরা সবাই চাই, তাই না? তো সবাই অষ্টক পূর্ণ করতে চায়, সম্ভাব্য সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় যাইতে চায়। তো এই যাইতে চাওয়ার জন্য এই হোলটি কি করবে? দেখো সবাই একটু দেখো, এই হোলটা যেটা করবে, তার আশেপাশের অন্য কোনো একটা ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে আসবে। অন্য কোনো একটা ইলেকট্রনকে হোলটি কি করবে? নিজের কাছে নিয়ে আসবে। তাহলে একটু ছবিটাকে আমি বাইরে থেকে আঁকছি, মনে করি এই হচ্ছে আমাদের হোলটা ছিল, এই ছিল হচ্ছে হোলটা কোনো একটা ব্যারিয়ারের ভিতরেই ছিল, কোনো সমস্যা নাই। আর মনে করো এই দিক দিয়ে কোনো একটা সেটআপের ভিতরে এই জায়গা দিয়ে কি ছিল? এই জায়গা দিয়ে ছিল হচ্ছে, হয় নাই সুন্দর জিনিসটা? মনে করি অন্য কোনো একটি পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে, সিলিকনের তো অভাব নেই, অন্য কোনো একটি সিলিকনের সর্ববহিষ্ঠ স্তরে কি ছিল? সর্ববহিষ্ঠ স্তরে ছিল হচ্ছে একটা ইলেকট্রন। ঠিক আছে, এটা ছিল সর্ববহিষ্ঠ স্তরে। আর এই হচ্ছে হোলটা রয়েছে এইখানে। এখন এই হোলটা কি করবে? এই হোলটা হচ্ছে ওই ইলেকট্রনটাকে নিয়ে আসবে, আয় ভাই আমার কাছে আয়, আমরা আসলে অষ্টক পূর্ণ হবো। এই যে অষ্টক পূর্ণ করার ধান্দা তো সবারই আছে। ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা লাফ দিয়ে চলে আসবে এখানে। তাইলে ইলেকট্রনটা যদি লাফ দিয়ে এখানে চলে আসে, তাহলে খেয়াল করো, ছিল ইলেকট্রন এখানে, আপনি বলতেছেন ভাই ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে আসছে। ইলেকট্রন লাফ দিয়ে যদি চলে আসে, তাহলে কি এখন এই জায়গাটায় হোলটা তৈরি হয়েছে কিনা? তার মানে আমি এরকম একটা কথা বলবো, এরকম একটি বাংলা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে, সেটা হচ্ছে কোন একটি সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন যেদিকে যায়, হোল যায় হচ্ছে তার বিপরীত দিকে। ইলেকট্রন যেদিকে যায়, হোল যায় হচ্ছে তার বিপরীত দিকে। কথাটা কি বুঝতে পারছি সবাই? প্রভা, বিস্মা, রিশা, সাইমা, শিফা। ইলেকট্রন ওই মৌল থেকে এই মৌলতে চলে আসছে। ইলেকট্রনটা তো এসে খাপে খাপ বসে গেছে, মার্বেলটা এসে গর্তে ঢুকে গেছে। তো মার্বেলটা আসছে কোত্থেকে? ও একটা গর্ত থেকেই তো বের হয়ে আসছে। তাহলে ওই গর্তটা এখন কি? ফাঁকা। তার মানে সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন যেদিকে গমন করবে, হোলের গমন পথ হবে তার বিপরীত দিকে। এই কথাটা সবাই বোঝো কিনা? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ইলেকট্রনের গতিপথ, থ্যাংক ইউ স্যার, ইলেকট্রনের গতিপথ এবং হোলের গতিপথ হবে হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা, আর এই যে হোলটি রয়েছে, এই হোলকে কি বলা হয়? হোলকে বলা হয় হচ্ছে, আমরা কি ধরনের সেমিকন্ডাক্টর পড়ছি ভাইয়া? আমরা পড়ছি পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে যেই হোল রয়েছে, সেই হোলকে বলা হয় হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল চার্জ ক্যারিয়ার। প্রিন্সিপাল চার্জ ক্যারিয়ার, হ্যাঁ, মানে এটা হচ্ছে মুখ্য আধান বাহক। মুখ্য আধান বাহক মানে আধান যে আসা যাওয়া করবে,
আধান যে আসা যাওয়া করবে এটার মেইন দায়িত্ব কে নিছে? মেইন দায়িত্ব নিছে আসলে হোলটি। আর ইলেকট্রনেরও এখানে একটি দায় রয়েছে। ইলেকট্রনটা এখানে আসলে অত প্রায়র কিছু না, যেটা হচ্ছে আসলে গৌণ আধান বাহক। ইলেকট্রনটি হচ্ছে গৌণ আধান বাহক। ঠিক আছে? স্যার ইলেকট্রন কেন বাহক? ইলেকট্রন কেন বাহক এটা তোমার কাছে কি মনে হয়? ইলেকট্রন আসলে কি? আমরা আসলে কি চিন্তা করি? আমরা আসলে চিন্তা করি ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। এগুলো এখন তো জানার দরকার নাই, তাও জিজ্ঞেস করছস বলে বলতেছি, ইলেকট্রন আসলে নেগেটিভ চার্জ না। কি বললেন ভাই এটা? আমি বলেছি ইলেকট্রন আসলে নেগেটিভ চার্জ না। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন হচ্ছে এমন একটি ক্ষুদ্র কণা যেই কণাটি আসলে ঋণাত্মক আধান হোল্ড করে বা ঋণাত্মক আধান পরিবহন করে। ইলেকট্রন মানে আসলে নেগেটিভ চার্জ না, এবং এটা অবশ্যই তোমার এইচএসসি লেভেলের কথাও না। এটা তোমার জানার বা এটা এখন বোঝাটা কঠিন। ইলেকট্রন কেন আসলে চার্জ ক্যারিয়ার, তার জন্য আসলে অনেক ইলেকট্রন বিষয়ক গান গাইতে হবে। ঠিক আছে? তো এটা তো আসলে সম্ভব না। ফিজিক্সে পিএইচডি তো আপাতত আমরা করছি না, সেটা তুমি পরে জেনে নিও। ইলেকট্রন আসলে আধান বাহক। ইলেকট্রন, ওই তো বললাম, ইলেকট্রন আসলে চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন আসলে চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন মানে চার্জ না। ঠিক আছে? এগুলো পড়বি আস্তে আস্তে, পড়লে 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 অনেক কিছু। এতদিন ধরে পড়ে আসছি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান। মহাকর্ষ পড়ছো? মহাকর্ষ, মহাকর্ষ পড়েছো? গ্র্যাভিটেশন। যদি ফিজিক্স বলেছেন গ্র্যাভিটি বলে কোনো কিছু নাই, সেটা আপনি বলেছেন আমি জানি। যদি ফিজিক্স বা পোস্ট মডার্ন ফিজিক্স পড়া হয়, প্রথমেই দেখবা নিউটনিয়ান ফিজিক্স বলে যা কিছু আছে, নিউটন সাহেব যা কিছু বলে গেছেন, মানে আমরা যা কিছু পড়ি, আমাদের ফিজিক্সের 21টি চ্যাপ্টারের ভিতরে 14-15টি চ্যাপ্টারের বেসিক হচ্ছে নিউটনিয়ান ফিজিক্স। তো যখনই আসলে মডার্ন ফিজিক্সে পড়বা, তখন আসলে এই নিউটনিয়ান ফিজিক্স, গ্র্যাভিটি, অমুক তমুক সব আসলে নাই। শুরুই হয়েছে এগুলার পরের ধাপ থেকে। তো অনেক বড় জিনিস, বড় জিনিস। বুঝবেন বুঝবেন আস্তে আস্তে বুঝবেন, বা নাও বোঝা লাগতে পারে। ধর তুই যদি আইবিএ তে গ্রাজুয়েট করিস, তোর তো আসলে ইলেকট্রনের দরকার হবে না, তাই না? তুই করবি বিজনেস, ব্যবসা, এমএনসি, তাই না? মনে হয় তুই এটা করলে ভালো করবি। আচ্ছা যাই হোক, কথা না, কোনো কথা না। তাহলে যখন 3 যোজি মৌল মিশাচ্ছি তখন সে কি হচ্ছে? তখন হচ্ছে সে পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হচ্ছে, এবং এই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের কেলাস। কেলাসের চিত্রটা কোনটা? এই যে মাঝখানে অ্যালুমিনিয়াম বসা এখানে সিস্টেম করছি, এবং এই হোলগুলা, এবং খেয়াল করো সবাই একটু শুনি, এই যে খেয়াল করো, এখানে ইলেকট্রনের একটা চলাচল কি শুরু হয়ে গেছে না? ইলেকট্রন চলাচল শুরু করছে। এই একটা হোল ইলেকট্রনকে ডাক দিয়ে আনলো, ইলেকট্রন হোলে এসে পড়লো, হোলটা চলে গেছে সামনে। এবার ওই হোলে আরেকটা ইলেকট্রন আসবে, হোলটা আরো সামনে গেছে। ধর এখন হোলটা কোথায়? এখন হোলটি হচ্ছে এই জায়গায়। তো হোল যদি এখন এই জায়গায় হয়, হোল যদি এখন হয় হচ্ছে এই জায়গায়, তো এই হোলটা তো অন্য একটা ইলেকট্রনকেও অ্যাট্রাক্ট করবে বাই ডিফল্ট। আরেকটি ইলেকট্রনকে সে অ্যাট্রাক্ট করে আনবে, তো আরেকটি ইলেকট্রনও চলে আসবে এখানে। তাহলে দেখ, মানে আমাদের তো শুরুতে কি ছিল? সিলিকন কেলাস এতটাই সলিড একটা জিনিস, তার ভিতরে কোনো ইলেকট্রনের পরিবহন নাই, সম্ভবই হচ্ছে না। এখানে তুই দেখ, একটা ইলেকট্রনের পরিবহন শুরু হয়েছে। আমরা কিন্তু আমাদের মেইন টার্গেটে পৌঁছাই নাই। মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে কারেন্ট পরিবহন করা। কারেন্ট পরিবহন আর ইলেকট্রন পরিবহন ইজ নট সেম থিং। তো কারেন্ট পরিবহন করতে হবে, সেটা আরো পরে হবে। বাট আপাতত দেখ, একটা ইলেকট্রনের পরিবহন শুরু হয়েছে, এইটুকু কি দেখতে পাচ্ছিস তোরা? ইলেকট্রনের একটা পরিবহন শুরু হয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে এক ধরনের কাজ। তো এবার আমরা ঝটপট আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে পঞ্চযোজী মৌল দ্বারা। পঞ্চযোজী মৌল দ্বারা হচ্ছে আমরা কি করব? পঞ্চযোজী মৌল দ্বারা হচ্ছে আমরা ডোপিং করব, অর্থাৎ 5 যোজী মৌল দ্বারা ডোপিং। তো 5 যোজী মৌল দ্বারা আমরা ডোপিং করব। তো 5 যোজী মৌল দ্বারা যদি আমরা ডোপিং করি, তখন এখানে আসলে যেই টাইপসের সেমিকন্ডাক্টরটি তৈরি হবে তার নাম বুঝতেই পারছো। আগেরটি যদি পি টাইপ হয়, এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর।
এন টাইপ সেমিকন্ডাক্টরের বাংলাটি বা ফুল ফর্মটি কি হবে? অবশ্যই এন দিয়ে নেগেটিভ বুঝাবে। সো এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি? এন টাইপ সেমিকন্ডাক্টর মানে, সবাই কথা শুনো, সবাই এই লাইন কথাটি শুনো, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, এবং এই নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টরটিও হচ্ছে চার্জ নিরপেক্ষ। এইটা নেগেটিভ না, এর মধ্যে কোনো নেগেটিভ আধান নাই। দেখো আলটিমেটলি তো জিনিসটা সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টরের তো প্লাস মাইনাস হয় না ভাই। প্লাস মাইনাস কার হয়? পরিবাহী, +30 কুলম -20 কুলম। প্লাস মাইনাস কার হয়? পরিবাহীর ক্ষেত্রে। এরা সেমিকন্ডাক্টর। দেখো দুই ক্ষেত্রেই আমি বলছি, সেটা পি টাইপ হোক সেটা এন টাইপ হোক, এরা দুজনেই কি? এরা দুজনে হচ্ছে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তো এই যে এন টাইপ সেমিকন্ডাক্টরটি আছে, এই এন টাইপ সেমিকন্ডাক্টরটি আমরা বানাবো কি দিয়ে? এন টাইপ সেমিকন্ডাক্টর মানে এখানে ডোপিং করা লাগবে। তো পঞ্চযোজী একটা মৌল বলো, ফসফরাস তো পঞ্চযোজী নাকি? তাহলে আমরা ধরে নিলাম আমরা ফসফরাস দিয়ে ডোপিংটি করব। ফসফরাস দিয়ে আমরা ডোপিংটি করব। ফসফরাস হচ্ছে পঞ্চযোজী P5, ঠিক আছে? তো এখন আবার আমরা 5টা গোল্লা আঁকবো এবং এবার মাঝখানে বসবে হচ্ছে ফসফরাসটি। তাইলে এবার একটু গোল্লা আঁকি আমরা। স্যার। হ্যাঁ বলো রাজকন্যা, আইসক্রিম স্যার খাবে? স্যার একটু শুনেন স্যার। স্যার পি টাইপ আর এন টাইপ যে পড়লাম স্যার, এখানে স্যার দুইটাই চার্জ নিরপেক্ষ, তাহলে পি আর এন এই নাম মানে এই দুটা মানে অক্ষর দেওয়ার মানেটা কি? কারণ দুটোর মধ্যে প্যাচ লাগে, যে পি দিয়ে হয়তো পজিটিভ হতে পারে, এন দিয়ে নেগেটিভ হতে পারে, তাহলে পি আর এন কেন দিল যদি এটার কোনো ভ্যালু না থাকে? এটার ভ্যালু আছে, ভ্যালু নাই তো বলি নাই আমি, কিন্তু বলছি এটা চার্জ নিরপেক্ষ। ভ্যালু নাই তোমাকে কে বলছে? মানে অবশ্যই এটার অন্য কোনো একটা কিছু বুঝাচ্ছে। অন্য কিছু বুঝাচ্ছে মানে পি টাইপ মানে বুঝাচ্ছে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। পি টাইপ মানে বুঝাচ্ছে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে ইলেকট্রন থাকার কথা ছিল নাই, ইলেকট্রনের ঘাটতি আছে, কিন্তু জিনিসটি আসলে চার্জ নিরপেক্ষ। ওটাতে কোনো চার্জ তৈরি হয় নাই, ওটাতে কোনো আধান তৈরি হয় নাই। ইলেকট্রনের ঘাটতি থাকলে কিভাবে চার্জ নিরপেক্ষ হবে? ইলেকট্রনের ঘাটতি থাকলে চার্জ নিরপেক্ষ হতে কি সমস্যা? চিন্তা করে আমাকে একটু বলো। ইলেকট্রনের ঘাটতি আছে, যে কোনো একটি মৌলতে ইলেকট্রনের ঘাটতি আছে। মৌলতে না, বেসিক্যালি দেখো, ধরো সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা। ও যখন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, ও যখন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তখন ওর মধ্যে একটি সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছে। এখানে তো কেউ ইলেকট্রন ছেড়ে দেয় নাই, এখানে না সিলিকন কোনো ইলেকট্রন ছাড়ছে, না অ্যালুমিনিয়াম কোনো ইলেকট্রন ছাড়ছে। ঘাটতিটা হইছে কেন? অষ্টক পুরাইতে পারে নাই বলে ঘাটতি হয়েছে। এখানে তো কেউ ইলেকট্রন ছেড়ে দেয় নাই। যদি ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সিলিকন সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ওখানে চার্জ তৈরি হবে। এখানে তো কেউ কোনো কিছু ছেড়ে দেয় নাই, শুধু অষ্টক পূর্ণ হতে ঘাটতি হয়েছে। ঘাটতিটা কোথায়? অষ্টক বুঝতে পারছি। আল্লাহ সত্যি। এই কই রিশা? রিশা? জি ভাইয়া। ও ঘুম ভাঙছে? আমি তো ভাবছি যে তুই বোধহয় মাঝে ঘুমাইতে গেছিস। না ভাই, আমি জেগেই আছি, কিন্তু মাইক্রোফোন কাজ করতেছিল না এতক্ষণ। ওকে ওকে, না আমি তোকে যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে আমি তো কেমিস্ট্রি পড়াচ্ছি তোর জন্যই, তুই কেমিস্ট্রি একটু পিছায় আসিস না। এই যে দেখ সিলিকন টেলিকন ফসফরাস অষ্টক টষ্টক, কেমিস্ট্রি তো জৈব যৌগ, এটা তো আমরা তো কেমিস্ট্রি পড়ে ফেলছি। ও মানে তো জৈব যৌগের সমস্যা? হ্যাঁ, নালে তো কেমিস্ট্রি পড়াই হয়েছে মোটামুটি, খালি ওইটাই বাকি আছে, ওইটা ধরিয়ে নেই। জৈব যৌগটি শিখে ফেলবি। এবং একটা ছোট্ট কাজ আমি করছিলাম, সেই কাজটি তোদের সাথে দেখি একটু শেয়ার করা যায় কিনা। যদি ওটা করিস তাহলে হয়তো একটি উপকার পাবি। আগে সিলিকন গুলা এঁকে নেই। আচ্ছা ভাইয়া বললেন। সিলিকন গুলা এঁকে নেই, মাঝখানে এবার বসাই হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাসের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে এই ফসফরাস, এই ফসফরাস, এই ফসফরাস, এই ফসফরাস, 4টা ইলেকট্রন হইলো। আরেকটা কোথায়? আরেকটা আছে এই যে ফসফরাসের সর্ববহিষ্ঠ স্তর। এই যে সর্ববহিষ্ঠ স্তরে কি আছে? সর্ববহিষ্ঠ স্তরে আছে হচ্ছে একটি ইলেকট্রন। এই ইলেকট্রনটা চাইলে যে কোনো হোলের দিকে যাইতে পারে। এই যে একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেছে, অষ্টক পূর্ণ হওয়ার পরে একটি এক্সট্রা ইলেকট্রন রয়েছে। এখন ব্যাপারটা এরকম না, এই ইলেকট্রনটা তো কারো থেকে ধার করে আনে নাই ভাই। ক্লোরিন যেরকম একটা ইলেকট্রন ছিনায় আনছে সোডিয়াম থেকে,
ফসফরাস তো এই একটি ইলেকট্রন কোথাও থেকে ছিনিয়ে আনে নাই, এটাও নিজেরই আছে, তাহলে এখানে কোনো চার্জ তৈরি হয় নাই, এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ তৈরি হয় নাই। সাইমা বুঝতেছিস? এই যে এক্সট্রা ইলেকট্রন, তুই কইবি ভাই এক্সট্রা ইলেকট্রন, হ্যাঁ এটা তো ফসফরাসের নিজের ইলেকট্রন ভাই, কারো থেকে আনতে হয় নাই, কাউকে দিতে হয় নাই, তাহলে চার্জও তৈরি হবে না। তাহলে এই এক্সট্রা ইলেকট্রনটা যদি সে সামনে কোনো হোল টোল পায়, সে ওই হোলের মধ্যে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনটি চাইলে পরিবাহিত হতে পারবে। এবং যেহেতু এখানে এক্সট্রা একটি ইলেকট্রন রয়েছে, এই জন্য এটিকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। বাট মনে রাখবো নামের ভিতরেই আছে ভাই সেমিকন্ডাক্টর, তার মানে আসলে তার কোনো চার্জ নাই, চার্জ থাকার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, আর আমরা দেখতেছি এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে মুখ্য আধান বাহক, মুখ্য বানান কি রস্যুকার না দীর্ঘকার রে? কোনটা? রস্যুকার। ও ঠিক আছে, তাহলে মুখ্য আধান বাহক, মুখ্য আধান বাহকটাকে বুঝতেই পারছি, মুখ্য আধান বাহকটি হবে ইলেকট্রন। আর গৌণ আধান বাহক, গৌণ আধান বাহকটি কে হবে? গৌণ আধান বাহকটি হবে হচ্ছে হোল। ঠিক আছে, এই সেটআপটি কার? এই সেটআপটি হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের, এন টাইপ সেমিকন্ডাক্টরের। তাহলে আমরা দু টাইপ সেমিকন্ডাক্টর পাইলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো এটুকু পর্যন্ত সবাই আসছি না? এটুকু পর্যন্ত সবাই আসছি তো? তাইলে ঘটনাটা কি ছিল? আমি এইটুকু শেষ হয়েছে সবার? আল্লাহ, একটু তোমরা একটু দেখো, বলো, কিছু বলার থাকলে আমাকে বলো, আমি আছি। কিছু বলার থাকলে বলতে পারিস, অথবা আমি চলে এসেছি, অথবা আমি চলে এসেছি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে শুরুটা কি হয়েছে, এই যে ডোপিং টোপিং, এত পি টাইপ এন টাইপ, এত কিছু কেন, ফসফরাস অ্যালুমিনিয়াম নিয়ে এত কিছু কেন? এত কিছু এই কারণে ছিল যে দেখা গেছে যে বিশুদ্ধ সিলিকন কখনোই ইলেকট্রন পরিবহন করতে পারছে না। ঠিক আছে, তো তাইলে এখন কি করতে হবে? একটু ভেজাল মিশাই দিতে হবে। তো ভেজাল মিশানোর পরে দেখা গেল যে দুইটা জিনিস আসছে, পি টাইপ এন টাইপ, এবং এখানে কি হয়েছে? এখানে ইলেকট্রনের একটা প্রবাহ শুরু হয়েছে, ইলেকট্রনের প্রবাহ কি হয়েছে? শুরু হয়েছে। কিন্তু এই যে ইলেকট্রনের প্রবাহটা শুরু হয়েছে, এই ইলেকট্রনের প্রবাহটা কারেন্ট জেনারেট করতে পারতেছে না। কারেন্ট আই মানে যেটা দিয়ে আসলে আমার ফ্যানটা ঘুরবে, লাইটটা জ্বলবে, বাল্বটা জ্বলবে, ওই পরিমাণ ইলেকট্রন ফ্লো করতে হবে। ইলেকট্রন ফ্লো করতেছে, পি টাইপের মধ্যেও হয়তো কিছু কিছু ইলেকট্রন ফ্লো করতেছে, এন টাইপের মধ্যেও কিছু কিছু ইলেকট্রন ফ্লো করতেছে, কিন্তু কোন ইলেকট্রন ফ্লোই আসলে এতটা এনাফ পরিমাণে না যেটা আসলে কারেন্ট তৈরি করতে পারে, যেটা দিয়ে লাইট জ্বালানো যাবে, বাল্ব জ্বালানো যাবে। তার মানে আমরা পি টাইপ এন টাইপ বানাইলাম, ঠিক আছে, ইলেকট্রন পরিবহনও হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের মেইন যে লক্ষ্য উদ্দেশ্য কারেন্ট পরিবহন করা, সেইটা আমরা এখনো করে পারি নাই। এরপরে বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা বললো এবার দেখি দুইটারে মিশাই দিব। এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর দুটোকে মিশিয়ে দিব, বা দুটোকে একসাথে করে নতুন একটি জিনিস আমরা তৈরি করব। সেই জিনিসটিকে আমরা কি বলবো? সেই জিনিসটিকে আমরা বলবো হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশন, বা এই পিএন জাংশনকে কি বলা হয়? খুবই চমৎকার একটি শব্দ এবং খুবই চমৎকার ব্যবহার। ল্যাপটপ খোলো, মোবাইল খোলো, যে কোনো কিছু খুললেই দেখবা কোটি কোটি ডায়োড, কোটি কোটি না হইলেও শয়ে শয়ে ডায়োড আছে তোমার মোবাইলে, ল্যাপটপের ভিতরে। আইসি, যে কোনো ইন্টিগ্রেটেড সার্কিট ভিতরে আছে দুটো জিনিস, ডায়োড এবং ট্রায়োড। ডায়োড ট্রায়োড সবকিছু কি দিয়ে বানায়? সেমিকন্ডাক্টর, সিলিকন। পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে সিলিকনের উপরে। এবং জানোই তো বোধহয় ইউএসএ তে একটা সিটি আছে যেটার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। ওখানে আসলে মানে সিলিকনের চাষ করা হয় জিনিসটা এরকম না, ওখানে আসলে কম্পিউটার হার্ডওয়্যারের মাদারবোর্ড বিক্রি করে বা বানায় আর কি। বিক্রি করে বললে তো মনে হবে যে বংশাল থেকে মাদারবোর্ড কিনতে গেছি, ব্যাপারটা ওরকম না। বাট ও আসলে ডায়োড ট্রানজিস্টর নিয়ে আসলে কাজ করতেছে। তো আমরা জাস্ট পিএন জাংশনটা আজকে বানাবো, তারপরে বাকি কথা পরে। স্যার কিসে? স্যার পিএন জাংশনে যাওয়ার আগে একটা কথা স্যার, স্যার এন টাইপ যে পড়লাম স্যার, আপনি যে বললেন যে হোলের দিকে যাবে, বাট স্যার হোলের দিকে যাইতে হলো তো তাহলে স্যার হচ্ছে গিয়ে আরেকটা হোল থাকা লাগবে, তাই না? কিন্তু এখানে তো স্যার তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে পি টাইপ তাহলে মিশাতে হবে, এছাড়া তো স্যার ইলেকট্রন তো যাইতে পারবে না, তাই না? এই জন্যই তো আমরা পিএন জাংশন লিখেছি।
ওই যে এন টাইপটি তৈরি হয়েছে, একটা এক্সট্রা ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন রয়ে গেছে, এখন সে আসলে যাবে কোথায়? কোথাও তো আসলে খালি জায়গা লাগবে, তো সে আসলে ওই খালি জায়গাটা খুঁজবে, খালি জায়গা খুঁজে পাইলেই সে চলে যাবে। ঠিক আছে, মানে স্যার এন টাইপটা হচ্ছে তার মানে স্যার ইলেকট্রন তাহলে মানে স্যার মানে পরিবহন করতে পারে না, তাই তো? মানে এককভাবে পারে, এককভাবে ইলেকট্রন আসলে চাইলেই মুক্ত হয়ে ইলেকট্রন ঘুরতে পারে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যদি অন্য একটি অষ্টক পূরণ করার দরকার হয়, যদি এরকম হয় যে এর আশেপাশে, এই ইলেকট্রনের আশেপাশে কোনো একটা জায়গায় একটা অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, আর এখানে মনে করি একটা আছে ইলেকট্রন, গোল্লাটা হচ্ছে ইলেকট্রন, আর ওখানে একটা অষ্টক পূর্ণ করতে হবে, ওখানে একটা ফাঁকা জায়গা আছে, মানে খালি জায়গা দেখলেই ও যাবে। বেসিক্যালি শুধু এন জাংশন, এন টাইপ আমরা আসলে বানাই না, আমরা আসলে পিএন জাংশনটাই বানাই। তো এই যে ফাঁকা ইলেকট্রন গুলো বা এক্সট্রা ইলেকট্রন গুলো আছে, ওরা সবসময় হোলের দিকে যাইতে চাইবে, ওদের মেইন টার্গেটই থাকবে ভাই অষ্টক পূর্ণ করা। অষ্টক পূর্ণ করতে, অষ্টক পূর্ণ করার অপশন পাইলেই ও চলে যাবে। ওকে স্যার, বুঝতে পারছি। তুই বেশ ভালো প্রশ্ন করেছিস, ভালো লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসি পিএন জাংশন বা ডায়োড কিভাবে তৈরি করা হয়। আমাদের বইতে একটি সংজ্ঞা বলা আছে, সেই সংজ্ঞাটি অত্যন্ত নিম্নমানের, বাজে এবং ভুল একটি সংজ্ঞা। বইতে বলছে এক টুকরা পি টাইপ আর এক টুকরা এন টাইপকে আপনি যদি জোড়া দেন, এক টুকরা পি টাইপ আর এক টুকরা এন টাইপকে আপনি যদি জোড়া দেন, তাইলে নাকি পিএন জাংশন তৈরি হবে। এটা শাহজাহান বাবু স্যার বইতে লেখা আছে, হবে আসলে, কিন্তু আসলে সেটা খুব জব। কি লেখা আছে? যদি না লেখা থাকে তাহলে ভালো। এটা লেখার পরই লিখে দিছে যে আসলেই যে দুইটা সেমিকন্ডাক্টরকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয় তা না, না ওরা আবার বলছে, ব্যাখ্যা করছে এটা কোনোদিনই হয় না, দুটা সেমিকন্ডাক্টর জোড়া দিলে আসলে কিছুই হবে না। তো এখানে আমরা আসলে নতুন একটি কাজ করব, বা নতুন কাজ না, যে কাজটি আমরা আগে করে এসেছিলাম, আমরা করেছিলাম ডোপিং, একবার পি একবার এন। এই জায়গায় আমরা ডবল ডোপিং করব, দুই পাশ থেকে দুই ধরনের ডোপিং করব। এই পাশ থেকে আমরা চার্জ করে দিলাম মনে করো অ্যালুমিনিয়াম ত্রিযোজী, ত্রিযোজী একটি অ্যালুমিনিয়াম। এটা কি? এটা অবশ্যই এক টুকরা সিলিকন, সিলিকন বার বা সিলিকন খন্ড বা সিলিকন বার বা সিলিকন টুকরা, এক টুকরা সিলিকন আছে, এই যেরকম একটাল সিলিকন আছে, এত বড় না, চিপস অনেক ছোট হয়। আর এ পাশ থেকে আমি পাঠিয়ে দিলাম কাকে? এ পাশ থেকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে ফসফরাস পঞ্চযোজী। তাহলে যে পাশে অ্যালুমিনিয়াম, যে পাশে ত্রিযোজী মৌল, সে পাশে কি তৈরি হতে থাকবে? সে পাশে তৈরি হতে থাকবে হোল হোল হোল। আর যে পাশে পঞ্চযোজী মৌল, সে পাশে কি তৈরি হতে থাকবে? সে পাশে তৈরি হতে থাকবে হচ্ছে ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন। এরকম মনে করি হচ্ছে। ওই পাশে কি ছিল? অ্যালুমিনিয়াম, তাহলে ধরে নিলাম এই হোল তৈরি হচ্ছে, এই হোল তৈরি হচ্ছে। আমার বেশি আগে চলে গিয়ে অনেকগুলো হোল এঁকে ফেলিস না। আর ও পাশে হচ্ছে পঞ্চযোজী, তাহলে এ পাশে হচ্ছে ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, অনেক অনেক ইলেকট্রন তৈরি হলো। এখন তৈরি হইতে হইতে মাঝামাঝি দিকে যখন চলে আসবে, মাঝখানের দিকে যখন চলে আসবে, তখন কি কিছু কিছু ইলেকট্রন আর কিছু কিছু হোল খুব কাছাকাছি অবস্থান করতেছে না মাঝখানের দিকে? মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমি দিছি, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখনো ফাঁকা জায়গাটা আছে, এখানে কি বেশ কিছু ইলেকট্রন আর বেশ কিছু হোল খুব কাছাকাছি জায়গায় আছে। তো মাঝখানের এই জায়গাটায় সবাই একটু খেয়াল কর, আমি এই মনে কর হচ্ছে মেইন ব্যারিয়ারটা, ঠিক আছে? বাম পাশে কি? বাম পাশে হচ্ছে পি টাইপ, বাম পাশে হচ্ছে পি টাইপ, আর ডান পাশে কি? ডান পাশে হচ্ছে এন টাইপ। এই পি টাইপ আর এন টাইপের ভিতরে কিছু এলাকা থাকবে, পি টাইপের কিছুটা অঞ্চল এবং এন টাইপের কিছুটা অঞ্চল এরকম হবে যে এখানে ইলেকট্রন এবং হোল পরস্পর অ্যাটাচ হয়ে যাবে, ইলেকট্রন এবং হোল পরস্পর অ্যাটাচ হয়ে যাবে, কারণ কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসলেই ইলেকট্রন হোলের ভিতর চলে যাবে, বা হোলও হচ্ছে ইলেকট্রনকে জায়গা দিতে চাইবে। তো মাঝখানের এই যে অংশটা আছে, মাঝখানের এই যে অংশটা আছে, এই অংশটার মধ্যে দেখো ইলেকট্রন এবং হোল, এরা দুজন কি হয়েছে? এরা দুজন একটা স্যাচুরেটেড অবস্থা তৈরি করছে, একটা কি বলবো, একটা নিষ্ক্রিয় একটা এলাকা তৈরি করছে। কেন নিষ্ক্রিয় এলাকা? কারণ এখানে ইলেকট্রন হোল সুন্দর মিলমিশ করে থেকে গেছে। তাহলে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই জিনিসটাই হচ্ছে ডায়োড বা পিএন জাংশন, যেটাই বলি না কেন। এবং এই ডায়োডের এই যে মাঝখানের যে এলাকাটি রয়েছে, এই যে এলাকাটি রয়েছে, এই এলাকাটা কিন্তু মানে এইটার ইম্প্যাক্ট বা প্রভাব ডায়োডের
ওয়ার্ক ফাংশন বা ডায়োডের কার্যপ্রণালীতে মাঝখানের এই লাল রং দেওয়া অংশটুকু বা যেই অংশটিকে এটাকে নিষ্ক্রিয় অঞ্চল বোধহয় বলে, বইতে দেখিস, অথবা সহজে আমরা বলতে পারি এটি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার বা নিষ্ক্রিয় অঞ্চল বা নিষিদ্ধ অঞ্চল, এরকম নানান কথাবার্তা বলে। এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আসলে খুব ভেজাইল্লা। এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আমাদেরকে আসলে ডিস্টার্ব করে। আমাদেরকে ডিস্টার্ব করে মানে কি? আমাদেরকে ডিস্টার্ব করে মানে হচ্ছে ইলেকট্রনকে বাধা দেয়। ধর, কথার কথা শোন, এটা আঁকা লাগবে না, শুধু তাকায় দেখ। মনে কর এই হচ্ছে একটা ডায়োড, সাপোজ ওই ডায়োডটাই আমি দেখাচ্ছি। ধর এখানে কি হয়েছে, এখানে তারা একদম স্যাচুরেটেড। এই হচ্ছে ডিপ্লেশন লেয়ার, এদের হচ্ছে ডিপ্লেশন লেয়ার। আর ডিপ্লেশন লেয়ার বাইরে কে? বাইরে ইলেকট্রন, আর এই পাশে হোল। এখন মনে কর এই পাশ থেকে তুই যদি কারেন্ট দেস বা এই পাশ থেকে তুই মনে কর ইলেকট্রন সাপ্লাই করলি, যে এই ইলেকট্রন গুলাকে তুই কি চাচ্ছিস, এই ইলেকট্রন গুলাকে তুই ডায়োডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে পার করতে চাচ্ছিস, সেটাই তোর টার্গেট। এই ডিপ্লেশন লেয়ারটা এই ইলেকট্রন গুলোকে চলাচল করতে দেয় না। তার মানে নরমাল অবস্থায় ডিপ্লেশন লেয়ার কি করে? নরমাল অবস্থায় ডিপ্লেশন লেয়ার আসলে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এই জায়গায় একটা বাধা বা একটা প্রতিবন্ধকতা তৈরি করে। বা কিসের বাধা? ইলেকট্রন চলতে দেয় না। ডিপ্লেশন লেয়ারটা কি করে? ডিপ্লেশন লেয়ারটা ইলেকট্রন চলতে দেয় না, আপাতত দেয় না। ঠিক আছে? তো পরে গিয়ে এই ডিপ্লেশন লেয়ারকে নিয়েও আমরা কাজকর্ম করব। এই ডিপ্লেশন লেয়ার কিভাবে অতিক্রম করা যায়, কিভাবে ইলেকট্রন এই ডিপ্লেশন লেয়ারকে অতিক্রম করে সামনের দিকে যাবে, এই সমস্ত কথাবার্তা আমরা সামনের দিন বলবো। তো ওই কথাবার্তার ভিতরে দুটো জিনিস আমরা পড়বো। একটি জিনিসের নাম হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যখন কারেন্ট যাবে ফরওয়ার্ড বায়াস। আর একটি জিনিসের নাম হচ্ছে রিভার্স বায়াস। এই দুটো জিনিস হচ্ছে আমাদের আপকামিং পড়া, সামনের পড়া। ঠিক আছে? এই দুটো জিনিস আমরা সামনে পড়বো। তো এই জায়গায় দেখো ডায়োড তৈরি হয়ে গেছে। এই যে সেটআপটি তুমি দেখতে পাচ্ছ, এই যে চারকোনা বাক্স, এটি হচ্ছে ডায়োড। এক পাশে থাকবে পি টাইপ, এক পাশে থাকবে এন টাইপ, মাঝখানে থাকবে ওই বাধা দেওয়া অঞ্চল ডিপ্লেশন লেয়ার, যেখানে ইলেকট্রন এবং হোল একে অপরের সাথে সেট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ছোট্ট কথা বলি, ডায়োডকে, এটাই ডায়োডের চেহারা, কিন্তু ডায়োডকে যখন আমরা সার্কিটে ব্যবহার করব, ডায়োডকে যখন আমরা, ধর রোধ, আমরা রোধ আঁকি কেমনে? এটাই রোধ না? তো তোর কি মনে হয় সার্কিটের মধ্যে এরকম একটা স্প্রিং এর মতো খাস কাটা তার থাকে? না, এটা যেটা আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করি, এটা জাস্ট একটা সিম্বল আর কিছু না। তাহলে সার্কিটে ডায়োড ব্যবহারের চিহ্নটা কিরকম, এটা আমরা সার্কিট সলভ করব। ডায়োড নিয়ে চমৎকার চমৎকার সার্কিট হতে পারে, বোর্ড পরীক্ষায় আসবে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই আসবে বুয়েট পরীক্ষায়, সেসবের দিকে আমরা যাব। ও আরেকটি কথা, এসব কত কথা বলতে মন চায়, এটা হচ্ছে ডায়োড। এই যে একটা ত্রিভুজ আঁকছি আর একটা ডান্ডা দিছি, ঠিক আছে? তোরা কি বুঝতে পারছিস না? আমি আরেকবার এঁকে দেখাই। মনে করি এই, এটা তো তার, এখানে গিয়ে একটি ত্রিভুজ বসাবো, এখানে গিয়ে একটি ডান্ডা বসাবো, এবার হচ্ছে তার। এই যে ডান্ডাযুক্ত অংশটি হচ্ছে এন টাইপ, আর ত্রিভুজ যুক্ত অংশটি ওটি হচ্ছে পি টাইপ। জাস্ট ওই ছবিটাকে এখানে আঁকছি। সার্কিটে আমরা ডায়োডকে এরকম চিহ্ন দিয়েই লিখবো বা আঁকবো। ঠিক আছে? বুঝতে পেরেছি? এইটুকু পর্যন্ত সবাইকে বুঝতে পেরেছি? কারো কোনো কথা থাকলে বলতে পারো অবশ্যই। স্যার ডিপ্লেশন লেয়ারটা কি এখানে রোধের মতো কাজ করছে? না, রোধ এখানে নাই। রোধ তো আসলে সেটা পরিবাহীর ভিতরে বাবু, রোধ নাই এখানে। ওকে, আর স্যার এই যে সিলিকন বারের কথাটা যে আমরা বলছি স্যার, মানে কি এখানে বার বলতে কি আসলে যে সিলিকন ইউজ করা হয়েছে এটাকেই তো বোঝাচ্ছে, আলাদা করে তো টুকরা খণ্ড, তোর মোবাইল ফোন, তোর ডাস্টার, খণ্ড, এক টুকরো সিলিকন। বার মানে হচ্ছে, আসলে বার তো ইংরেজি শব্দ, এক খণ্ড সিলিকন। মানে স্যার শুধু পি টাইপ আর এন টাইপ মিশিয়েছি না? মানে পি টাইপ আর এন টাইপের মধ্যেই তো সিলিকন আছে। পি টাইপ আর এন টাইপ তো বানাইছি সিলিকন দিয়ে। তো প্রশ্নটা কি সেটা বল। মানে স্যার আমি আসলে মানে বুঝতেছি না একটা বিষয় স্যার, পি টাইপেও সিলিকন আছে আবার এন টাইপেও সিলিকন আছে, আবার সিলিকন বারও ইউজ করতেছি, মানে এটা একটু বুঝতেছি না এই জিনিসটা। কারণ পি টাইপ আর এন টাইপ দিয়ে আমি ডায়োড বানাইতে পারি না। ধর আগে তুই যে পি টাইপ নিছিস আর আগে তুই যে এন টাইপ নিছিস, ও দুটোকে আঠা দিয়ে জোড়া দিয়ে বা আগুনে পুড়িয়ে একসাথে মিশিয়ে দিলে
খুবই নিম্ন স্তরের ডায়োড হবে, ওটা তুই 2 টাকা দিয়েও কিনবি না। ভালো ডায়োড বানানোর এটাই আসলে ভালো ডায়োড না, ডায়োড বানানোর প্রক্রিয়া এইটাই, তুই এক টুকরা সিলিকন নিবি, পি টাইপ এন টাইপ ভুলে যা। তুই কি নিছিস? তুই নিছিস হচ্ছে এক টুকরা সিলিকন। এবার এই সিলিকনে তুই দিছিস অ্যালুমিনিয়াম এবং এই সিলিকনে তুই দিছিস ফসফরাস, ডবল ডোপিং বলে এটাকে, একসাথে দিছিস। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে কি আগেটাতে তো দেখা যাচ্ছে যে মানে অ্যালুমিনিয়াম সিলিকনের সাথে যৌগ গঠন করছে, সেটা কি পি টাইপ হচ্ছে, মানে ওইভাবে না, মানে আলাদা করে দিতে হবে। প্রভা, সাইমা কি বলতেছে আমাকে একটু বুঝা। সাইমা আমি বুঝি নাই, আবার বল। স্যার আমি বুঝতে পেরেছি আসলে জায়গাটা, আমি ফার্স্টে বুঝি নাই, এখন বুঝতে পারছি। কি প্রভাকে ডাক দেওয়ার সাথে সাথে? না না স্যার, আপনি ওটা বলার আগেই মানে স্যার আমি উল্টা ভাবতেছিলাম, এখন এটা ক্লিয়ার হয়েছে। মানে আমি ভাবতেছিলাম যে পুরো পি টাইপ এন টাইপই মনে হয় শুধু যুক্ত করে দিচ্ছি, ওটা মানে তখন সিলিকনটাই জন্য বুঝতেছিলাম না। পি টাইপ এন টাইপ যুক্ত করি নাই আমরা পি টাইপ এন টাইপ যুক্ত করি নাই। স্যার বুঝতে পারছি, মানে স্যার সিলিকনের এক পাশে দিচ্ছি অ্যালুমিনিয়াম আর এক পাশে দিচ্ছি হচ্ছে তখন ফসফরাস, এভাবে। হ্যাঁ অবশ্যই। আর স্যার ট্রায়োডের কথা তো কিছু বললেন না। একেবারে লাথি মেরে বঙ্গোপসাগরে ফালাই দিব। ডায়োড পড়ছস তুই, ডায়োড বানান লিখতে দিলে বেটা এখন 4 বার বানান ভুল করবি। ডায়োডের পড়া বাকি আছে আরো 3 দিনের, ট্রায়োড বানান লেখ তুই এখন, এত কথা বলছ কেন? আমি তো আজকে অনেক মনে কিছু, অধ্যায় শেষ করে ফেলছো সবাই। আমি তো তোকে অনেক কিছুই বলি নাই, আমি তো তোকে স্ট্রিং থিওরিও বলি নাই, যেটা পোস্টমডার্ন ফিজিক্সে আছে। আরে স্যার মানে স্যার নামের মিল আছে, এই জন্য একটু জানতে চাচ্ছিলাম স্যার জিনিসটা কি। আসবে আর কিছু আসবে, দেরি আছে, আসবে। আপনি এত চেতে যান কেন অল্পতেই? এমনি আমার মন মেজাজ খুব খারাপ, আমি খুব ক্র্যাঙ্কি হয়ে আছি, আমি সরি আচ্ছা আসলে সরি, আমি সরি। না না আজব বাবু, দেখ তুই কোশ্চেন করস মরস এইসবে আসলে কিছুই না, কোশ্চেন করতেই হবে। ট্রায়োড আসবে, ট্রায়োডের কথা বলা হবে, কত ট্রায়োড শিখতে চাও? সেমিকন্ডাক্টর পড়াচ্ছি অনেকদিন ধরে, কুপিয়ে দিচ্ছি সেমিকন্ডাক্টর পড়িয়ে। ও আরেকটা কথা স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার আজকের পড়াটা অনেক ভালো হয়েছে, আমি আজকে অনেক ভালোভাবে বুঝতে পারছি। শুকর আলহামদুলিল্লাহ, তাইলে এরকম ডেইলি মন মেজাজ খারাপ করে পড়াইতে হবে। আমি দেখছি না, আমি বললাম না যে গতকালকে আমি 4-5টা ক্লাস নিছি, খুবই তো মন মেজাজ খারাপ ভাই। এবং কালকে মনে কর গরম টরমও ছিল প্রচন্ড, মানে গায়ের জামা ঘেমে গেছে, চিল্লাইতেছি আমি সমানে। এর মধ্যে একটা ছিল অ্যাডমিশনের ক্লাস, প্রায় 40-50 জন স্টুডেন্ট, এর মধ্যে আবার কিছু ঢাকার বাইরে, মানে একটা বিদিক অবস্থা। আমি ভগবানকে বললাম 1 মিনিট ব্রেক নাও। ব্রেক নিয়ে আমি এসে একটি জামা পাল্টে আরেকটি জামা পরে গেছি ক্লাস নেওয়ার জন্য, কারণ জামা ভিজে আমার গায়ের সাথে লেগে যাচ্ছে। তাহলে আমি বুঝলাম যে মন মেজাজ খারাপ করে পড়াতে হবে। যাই হোক, অত্যন্ত চমৎকার একটি বিষয় হচ্ছে কালকে তোমাদের কি অবস্থা? কালকে বা পরশু, শুক্র বা শনিবার, যে কোনো একদিন তোমরা চাইলে একটা ক্লাস করতে পারো। স্যার ফ্রি আছি, টাইম দিয়ে দিন। ওকে ঠিক আছে, ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আর আরো কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে আসলে আমাদের ক্যারিয়ার প্ল্যান, বা আসলে আমরা সামনে কি করতে চাই। ধরো এইচএসসি পরীক্ষা তো আসলে সবকিছু না, এইচএসসির পরেও আসলে ব্যাপার স্যাপার থাকে। তো অপশন গুলো তো আমরা জানি, আমরা কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং এ যাব, কেউ হয়তো পাবলিক ভার্সিটি ট্রাই করব, কেউ হয়তো মেডিকেল ট্রাই করব। তো সেটার জন্য আসলে তোমার নিজের ইচ্ছা, আগ্রহ, চয়েস অবশ্যই সেটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আমি একটু তোমার অবস্থাটা বুঝতে চাই। অবশ্যই আমি তোমাদের অবস্থা মোটামুটি তো বুঝি, কে কিরকম আছো না আছো, তো ওইটা বুঝে শুনেও আমি তোমাদেরকে কিছু গাইডলাইন বা কথাবার্তা হয়তো বলতে পারি, যে এটি করো, এটা করো, এভাবে করলে এটা আমার কাছে মনে হচ্ছে তোমার জন্য হয়তো ভালো, এটা একটা জিনিস। আর ভেনচিত্র পড়ছো তোমরা? ভেনচিত্র পড়ছো? জি স্যার। আচ্ছা, ম্যাথে টাতে বিভিন্ন জায়গায় ভেনচিত্র পড়া হয়। আমি আসলে তোমাদেরকে এই ভেনচিত্র পড়াইছি কিনা আমার মনে পড়তেছে না, রিসেন্টলি দুই একজন স্যার এটা আপনি বলেছেন একদিন যে ডাকছেন। ওকে জোশ, ঠিক আছে, তাইলে আর বলার দরকার হচ্ছে না। সো ওইটা আর কি খুঁজে বাইর করতে হবে, এই ইন্টারসেকশনে তোমাকে যাইতে হবে। সো ইন্টারসেকশনে যাওয়ার প্রসেসটি অনেক বড়, বাট সেটি শুরু হবে এখন, এই যে এইচএসসি পরীক্ষার পরে। এখন আসলে আমার এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, আমি কি পারি, আমি কি ভালোবাসি, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি কি ভালোবাসি, আমি কি ভালোবাসি, সকালে ঘুম থেকে উঠবো, নাস্তা করবো, কফি খাবো, সিনেমা দেখবো, গোসল করবো, লাঞ্চ করবো, সিনেমা দেখবো।
সিনেমা দেখবো এটি আমি ভালোবাসি, এটি আমি পারিও, কিন্তু দ্যাট ডাজন্ট মেক্স মানি, সো আই হ্যাভ টু আর্ন। দিন শেষে হুএভার ইউ আর, তুমি ছেলে হও মেয়ে হও ভাই, ইউ হ্যাভ টু আর্ন। ফিনান্সিয়ালি তোমাকে সলভেন্ট হইতে হবে, ইউ হ্যাভ টু আর্ন মানি। সো এই তিনটার মাঝখানে তোমাকে যাইতে হবে। সো এটা যাওয়ার চিন্তা করেন, আস্তে আস্তে সেটা ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, অনেক হয়েছে। কেউ কিছু বলবে? লক্ষ্মী সোনা পাখিরা, ওয়ালাইকুম সালাম। এই দাঁড়াও, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। প্রভা কোথায়? প্রভা, তুমি বোধহয় আমাকে, আমি আছি, বলেন। ওকে, তুমি আমাকে বোধহয় নিতুর নাম্বারটি দিয়েছিলে, কিন্তু নিতুর নাম্বারটি মেসেঞ্জারে বা কোথায় দিয়েছিলে আমি বোধহয় খেয়ে ফেলেছি। তুমি আরেকবার একটু কষ্ট করে আমার একটু নিতুর নাম্বারটি, বা মেসেঞ্জারে যদি থাকে তাহলে তো আছেই, মেসেঞ্জারে থাকলে আমি দেখে নিচ্ছি। আমি আপনাকে মেসেঞ্জারেই দিছি, আপনি আরেকবার চেক করেন। চেক করলে মেসেঞ্জারে অবশ্যই আছে, লাগলে আরেকবার দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ। তোমার কি নিতুর সাথে পার্সোনালি কথা হয়? জি স্যার, কিছুদিন আগে হয়েছিল, মানে রিসেন্টলি 2-3 দিনের মধ্যে হয় নাই। ওকে, আলহামদুলিল্লাহ। ও কি আছে, ওর মানে ফ্যামিলিতে সবাই ভালো আছে? হ্যাঁ স্যার, সবাই ভালোই আলহামদুলিল্লাহ বললো, কিন্তু আসতে পারতেছে না ঢাকায় আর কি, ওর আম্মুর জন্য। মানে স্যার, ওরা এখন বাড়িতে যে একটু সেটেল হয়ে গেছে, এখানে আসে আর আসতেছে না। আমি জানি না কেন, আমি জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে, না আসুক, কোনো সমস্যা নাই তো ভাই। এখন তো আসলে বাড়ি টাড়ির ব্যাপার না, এখন বললাম না যে মানে নোয়াখালী থেকে, রাজশাহী থেকে, বরিশাল থেকে, আলহামদুলিল্লাহ আমার একটি ব্যাচে মানে বরিশালের বেশ কিছু ছেলে মেয়ে, ছেলেরাই বেশি, বরিশাল গ্যাং ক্লাস করছে। ঠিক আছে, এবং পোলাপান আছে চিল, বলতেছে ভাই আসেন বরিশাল, আসেন ঘুরে যান। ওরা সবাই এইচএসসি ক্যান্ডিডেট। আমি বললাম যে তোরা তো তাইলে এ প্লাস পাই গেলি, ট্রিট দে। বলছে হ্যাঁ ভাই ট্রিট, আসেন আপনি লঞ্চ ধরেন, লঞ্চ ধরে চলে আসেন। তো আসলে আচ্ছা, আমিই কথা বলবো, বাট কি ও পড়তেছে কিনা বা আপনি একটু খবর নিন যে পড়ালেখা কেমন, কি বা কি এগুলো। মানে তো ঠিক আছে, তাহলে সবার সাথেই দেখা হবে। থ্যাংক ইউ প্রভা। শিফা একটু কথা বলবে নাকি? শিফা, গুড মর্নিং শিফা। ঠিক আছে শিফা আমি বুঝছি, শিফার আজকে একটু মাইক্রোফোনের সমস্যা আছে কোনো কারণে। ঠিক আছে শিফা, পুরো ক্লাসটি তো তুই নিঃশব্দেই করে গেলি, কিছু বললি টললি না, সে কারণেই আর কি, একটু কথা শুনতে পারলে ভালো লাগতো, শুনতে পারিনি যদিও। ঠিক আছে, প্রাপ্তি, রিশা, থ্যাংক ইউ প্রভা, শিফা, নওরিন বাবু। আর স্যার আপনি শুক্র শনি কবে ক্লাস নেবেন তার মানে আগে জানাই দিন ভালো করে। অবশ্যই জানিয়ে দিব, ভালো করে জানিয়ে দিব ভাই সব অত্র বিকাল 5 ঘটিকায়, এভাবে না হইলেও জানাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে নওরিন, সব ক্লাস করবা এবং বাকি কথা তোমার সাথে মেসেঞ্জারে হবে। ঠিক আছে, রিশা ভাই যাইস না। জি ভাইয়া, গিয়াসের নাম্বারটি এখনই নিয়ে যা, নাইলে আমি ভুলে যাব। আমি ক্লাস থেকে বাইরে এলেই সকল কিছু ভুলে যাব। তুমি একটু দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। স্যার গিয়াস স্যারের সাথে আপনার দেখা হয়, কথা হয় রেগুলার কথা হয়, দেখা অনেক দিন আগে হয়েছে, বাট উই আর ভেরি মাচ কানেক্টেড। রিশা, আমাদের মেসেঞ্জার গ্রুপেই দিয়ে দিয়েছি, তোকে আর আলাদা করে পাঠালাম না, মেসেঞ্জার গ্রুপেই আছে। গিয়াস ভাই, তুই ভাইকে ফোন দিস, ফোন দিয়ে ওর শিডিউল কি আগে দেখ, ওর টাইমিং এর সাথে মেলে কিনা, যদি মেলে তাহলে ক্লাস কর। আমার ধারণা ক্লাস করলে ভালো লাগবে, বুঝবি কথাবার্তাগুলো, বুঝবি, ভালো পড়া। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।